ভিডিওটি দেখার আগে সবার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট করতে চাই, প্লিজ 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 যারা ভিডিওটি দেখবেন সবাই একটা করে সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের ভালোবাসা পেলে এমন ভিডিও আরও উপহার দিব। ভিডিওগুলো বানাতে অনেক কষ্ট হয়, আমি জানি। ভিডিওটি অনেক মানুষই দেখবেন, প্লিজ একটা করে সাবস্ক্রাইব করে দিবেন। সবাইকে পুরো গল্পটি দেখার জন্য অনুরোধ রইল। আর যারা আমাকে ভালোবাসে তারা একটা করে লাইক করে দেখিয়ে দিবেন। লাভ ইউ অল। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। বাবা, তুই 15 বছরের একটা মেয়েকে কিভাবে বিয়ে করতে পারলি? মেয়েটা তোর থেকে 10 বছরের ছোট। একজন ডাক্তার হয়ে এটা কিভাবে করতে পারলি তুই বাবা? তোর থেকে আমি এটা কখনো আশা করিনি। আমি তোকে বিয়ের কথা বললেই তুই বলতিস না, আর এখন? আহনাফ শাহরিয়ার মায়ের কান্না দেখে বিরক্ত হচ্ছে। কানের কাছে ঘ্যান ঘ্যান করে সেই 30 মিনিট থেকে কান্না করছে। কেউ একটাবার শোনার চেষ্টাও করলো না। কেন এভাবে বিয়েটা করলো সে? ইচ্ছে করে কেউ কি নিজের থেকে 10 বছরের ছোট মেয়েকে বিয়ে করবে? আহনাফ কিছুটা ধমকের সুরে বলে, মম প্লিজ তোমার কান্না থামাও, আমার কিন্তু মাথা গরম হচ্ছে। সেই কখন থেকে ন্যাকা কান্না শুরু করছো তুমি? আমাকে কথা বলার সুযোগ তো দিবা নাকি? আমার কান্না তোর কাছে ন্যাকামি মনে হচ্ছে বাবু? বিয়ে করতে না করতেই মায়ের সাথে এমন ব্যবহার করছিস তুই? 2 দিন পর তো আমাকে লাথি মেরে বের করবে বাড়ি থেকে। মম, এসব কি বলছো? পাগল হয়ে গেছো নাকি? আমাকে কথা বলার সুযোগ দাও প্লিজ। বাবাই যদি আসে তাহলে কিন্তু অঘটন ঘটবে। অঘটন ঘটার আগে এসব মনে হয়নি? একজন ডক্টর হয়ে কিভাবে তুই তোর হাঁটুর বয়সের মেয়েকে কিভাবে বিয়ে করলি? আমার সম্মানের কথা একটা বার ভাবলি না? বের হয়ে যায় আমার বাড়ি থেকে, আর একটা মুহূর্তের জন্য তোর মুখ দেখতে চাই না। অয়ন খান গ্রামের স্বনামধন্য একজন ব্যক্তি। এই গ্রামে তার নাম ডাক ভালোই আছে। একজন চেয়ারম্যান। তিনি যেখানে বাল্যবিবাহ তিনি বন্ধ করেছেন, সেখানে নিজের বড় ছেলে এমন কাহিনী করলে তার সম্মান থাকবে কই থেকে? আহনাফের গালে পরপর 2-3টা চড় বসিয়ে দেয়। আহনাফ তাল সামলাতে না পেরে কিছুটা দূরে ছিটকে পড়ে। পাশেই জড়সড় হয়ে দাঁড়িয়ে আছে রুমাইসা। অয়ন খান রাগের বশে মেয়েটাকে ধাক্কা দেয়। রুমাইসা পড়ে যেতে নিলে কোনো রকমে আহনাফ ধরে নেয়। তারপর বাবার দিকে তাকিয়ে বলে, বাবাই, একটু বোঝার চেষ্টা করো। আমি অনেকটা ভেবে চিনতে এই সিদ্ধান্ত নিয়েছি। আমার কথা একটু শোনো দয়া করে। রাহুল আছে না? আমি তোর একটা কথাও শুনতে চাই না। এক্ষুনি এই বাড়ি থেকে বেরিয়ে যা। তোমার মতো কুলাঙ্গার ছেলে আমি আমার এই বাড়িতেই রাখবো না। এত কষ্ট করে ডাক্তারি পড়ালাম, আর তুমি? বাবাই, আমাকে মাফ করো। দয়া করে মেয়েটাকে গ্রহণ করো। ওর এখন আমি ছাড়া আর কেউ নেই। বের হয়ে যাও আমার বাড়ি থেকে। আর যদি কখনো এই বাড়িতে দেখি তাহলে তোমার মাকে তালাক দিয়ে বাপের বাড়ি পাঠিয়ে দেব। বাবাই। আহনাফ অবাক হয়ে যায়। তার জন্য তার মা কেন এসব ভোগ করবে? আহনাফ একবার রুমাইসার দিকে তাকিয়ে ওর হাতটা ধরে এক কাপড়েই বাড়ি থেকে বের হয়ে যায়। তারপর এক ফ্রেন্ডকে ফোন দেয়। 2 রুমের একটা বাড়ির খোঁজ। আজকের মধ্যেই সব ঠিক করো। আর একটা সংসার সাজাতে যা যা লাগে সব কিনে ফেলো। আমি রাতে রুমাইশাকে নিয়ে সেই বাসাতে উঠব। বাসাটা আমার হসপিটাল থেকে 20-30 মিনিটের মধ্যে হওয়া চাই। অপর পাশের কথা না শুনেই আহনাফ ফোনটা কেটে পকেটে ঢুকিয়ে রাখে। চলুন 1 ঘন্টা আগের কাহিনী থেকে ঘুরে আসি। দরজায় কলিং বেল বাজায়। আহনাফের মা এসে দরজা খুলে দেয়। তার বড় ছেলে দাঁড়িয়ে আছে, সাথে একটা ছোট বাচ্চা মেয়ে। মালিহা খান ছেলের দিকে তাকিয়ে বোঝার চেষ্টা করে এই মেয়েটা কে। আহনাফ মায়ের ভাবনা বুঝতে পেরে নিজে থেকেই বলে, মম, ও হচ্ছে তোমার বড় ছেলের বউ রুমাইশা খান। আজ থেকে ও এই বাড়িতেই থাকবে। আমি আজ সকালে ওকে বিয়ে করছি মম। কি? মালিহা খান মাথায় হাত দিয়ে মেঝেতে বসে পড়ে। মেয়েটাকে দেখে তার নিতান্তই বাচ্চা বলে মনে হচ্ছে। তাছাড়া আহনাফ একজন ডাক্তার হয়ে এমনটা কিভাবে করতে পারে? মালিহা খান অবাক কণ্ঠে বলে, বাবু, তুই এসব কি বলিস? তুই ঢাকা থেকে কবে ফিরলি? আর কি বলিস? মেয়েটা তোর বউ হতে যাবে কিভাবে? মম, আমি কথা ঘোরাতে চাই না। আজকে আমি এই মেয়েটাকে বিয়ে করছি। আজ থেকে ও মিসেস আহনাফ খান। মেয়েটার বয়স কত আহনাফ? অবাক হয়ে মালিহা খান কথাটা বলে। আহনাফ ভয়ে ভয়ে বলে, 15 বছর মম। মেয়েটা তোর থেকে গুনে গুনে 10 বছরের ছোট আহনাফ। তুই এইটুকু বাচ্চা মেয়েকে কিভাবে বিয়ে করতে পারলি?
তোর বয়স 25 আর মেয়েটার 15। তুই কি গাঁজা খেয়ে আজ বাসায় ফিরেছিস নাকি? মম প্লিজ, আমাকে দেখে কি তোমার মজার মুড মনে হচ্ছে? আমি সিরিয়াস মম, আমি বিয়ে করছি। তুমি তো চাইতে আমি যেন বিয়ে করি। তাই বলে তোর থেকে 10 বছরের ছোট মেয়েকে বিয়ে করবি? মালিহা খান ছেলের গালে একটা চড় বসিয়ে দেয়। তারপর ছেলেকে জড়িয়ে ধরে মরা কান্না শুরু করে। বর্তমান আহানাব রুমাইসাকে নিয়ে কাছের একটা হসপিটালে আসে, যেখানে তার প্রিয় বন্ধু রাহুল অ্যাক্সিডেন্ট করে বেডে শুয়ে আছে। আহানাব রুমাইসাকে রাহুলের পাশে বসতে বলে বাহিরে যায়। প্রায় আধা ঘন্টা পরে সে একটা ব্যাগ হাতে ধরিয়ে দিয়ে বলে, রোমাইশা জামা চেঞ্জ করে আয় যা। শরীর ঘেমে গেছে তোর, শরীরে মাটি লেগে আছে অনেক। আর কান্না করিস না রাহুল, ঠিক হয়ে যাবে। আমি সাথে করে নিয়ে যাব, ভাবিস না কিছু। ভাইয়া, রাহুল ভাইয়া কবে ঠিক হবে? আমি রাহুল ভাইয়ের সাথে কথা বলবো। আমি বাবাইয়ের কাছে যাব ভাইয়া। রোমাইশা স্টপ প্লিজ, একদম বাড়ির কথা আমার সামনে উঠাবি না। জামা চেঞ্জ করে আয়। আমি আজকেই রাহুলকে আমাদের সাথে ঢাকাইয়া নিয়ে যাব। ওখানে গিয়ে আমি যে হসপিটালে জব করি সেখানে ওকে ভর্তি করাবো। যা ফ্রেশ হয়ে আয়, আমি খাবার নিয়ে আসছি। সকাল থেকে তো কিছু মুখে দিস নাই। ভাইয়া না খেলে আমি খাবো না। আমাকে তো ভাইয়া খাইয়ে দেয়, আমি একা একা খাইতে পারি না। ভাইয়া ভালো হয়ে আমি ভাইয়ার সাথে খাবো। আহানাব রাগে একটা ধমক দেয়। রুমাইসা কাঁদতে কাঁদতে ফ্রেশ হয়ে এসে রাহুলের হাত ধরে পাশে বসে পড়ে। আহানাব একটা প্লেটে করে বিরিয়ানি এনে রুমাইসার মুখের সামনে এক লোকমা ধরে। রুমাইসা ছোট্ট ছোট্ট চোখ করে তাকিয়ে বলে, আমি খাবো না ভাইয়া। রাহুল ভাইয়া বলেছে অপরিচিত কারো হাতে না খেতে। তারা নাকি ভুলিয়ে ভালিয়ে নিয়ে যায় আর টাকা দিয়ে ওনার কাছে বিক্রি করে। আমি কি অপরিচিত কেউ? আহানাব অবাক হয়ে কথাটা বলে। রুমাইসা মাথা নাড়িয়ে বোঝায় না। আহানাব বোঝে রুমাইসা ইচ্ছে করে এমন করছে। এত বড় মেয়ে ওকে বিক্রি করতে যাবে কোন দুঃখে। আহানাব হালকা ধমক দিয়ে বলে, তাহলে আমি তোকে বিক্রি করতে যাব কেন? তোকে কেউ কিনবে না, বুঝলি? ক্লাস 10-এ পড়িস, কিন্তু তোর ভাই তোকে মানুষ করতে পারলো না। চুপচাপ খেয়ে নে তো, জ্বালাস না আমাকে। ভাইয়া না বললে আমি খাবো না। তুমি পরিচিত, কিন্তু তোমার হাতে তো কখনো খাইনি, তাই একটা কথাও বলবে না, আচ্ছা? আহনাব জোর করেও রুমাইসাকে খাওয়াতে পারে না। প্রায় 4 ঘন্টা পর রাহুলের জ্ঞান ফেরে। তখন সময় দুপুর 2টা। রুমাইসা ভাইয়ার সাথে কথা বলতে চায়, কিন্তু মুখে অক্সিজেন মাস্ক থাকায় কথা বলতে পারে না। আহনাব ডাক্তারদের সাথে কথা বলে সব ঠিকঠাক করে নেয়। তারপর রাহুলকে বলে, তোর পিচ্চিকে একটু বল আমার হাতে যেন খাবার খায়। সকাল থেকে না খেয়ে বসে আছে। আমি নাকি কিডন্যাপ করে ওকে বিক্রি করব, সেজন্য আমার হাতে খাবার খাইনি। রাহুল ওই অবস্থায় হালকা হাসে। রুমাইসা বড় হলেও দুষ্টামি বেশি করে, আর সে তো খাবে না অন্যের হাতে, সেই জন্য নানান গল্প বানিয়ে নেয়। রুমাইসা ভাইয়ার হাত ধরে বলে, ভাইয়া, আমি কি আহনাব ভাইয়ার হাতে খাবার খাবো? তোমাকে অসুস্থ অবস্থায় দেখে আমাকে আবার বিক্রি করবে না তো? হরে ভাই, তোর বোন এমন জ্ঞান শূন্যহীন কেন? এ তো কেউ কিনবে না, তাহলে ওকে কার কাছে বিক্রি করব? তুই ওরে বোঝা, নয়তো না খেয়ে শুটকি হয়ে যাবে। যতই হোক বউ আমার, ডাক্তারের বউ না খাওয়ার জন্য মরে যাবে, এটা তো হয় না। রাহুল ইশারায় আহানাবের হাতে খেতে বলে। রুমাইসা খাবার খেয়ে বসে থাকে। প্রায় কয়েক মিনিট পর 3 জন ছেলে মেয়ে আসে। রাহুলকে ওরা অ্যাম্বুলেন্সে উঠিয়ে দেয়। রুমাইসাকে অ্যাম্বুলেন্সে না নেওয়ার জন্য চিল্লাচিল্লি করতে থাকে। আহানাব পড়ে যায় বিপাকে। এই মেয়েকে এখন কিভাবে বুঝাবে সে? রোমাইশা, শান্ত হও। আমরা তোর ভাইয়ার কাছেই যাব, আর যারা তোর ভাইয়াকে নিয়ে গেল সবাই তোর ভাইয়ার বন্ধু ছিল। বড় হসপিটালে রাহুলকে ভর্তি করিয়ে দিব। আমি তোকে সাথে নিয়ে যাচ্ছি, চিন্তা করিস না। তুমি আমার ভাইকে মেরে ফেলবে না তো? তোমার বাবা যদি আমার ভাইকে খুন করে তাহলে? কী সব বলিস? বাবাই আমার উপর রেগে আছে, তোদের উপর না। ভয় নাই, আমি তোকে তোর ভাইয়ার কাছেই নিয়ে যাব। রুমাইসা এবার শান্ত হয়, কান্না বন্ধ করে গাড়িতে উঠে ঘুমিয়ে পড়ে। প্রায় 6 ঘন্টা পর তারা ঢাকা এসে পৌঁছায়। রুমাইসাকে রাহুলের সাথে দেখা করিয়ে তারা নতুন বাসায় এসে ওঠে। রুমাইসা মুখটা ছোট করে বলে, ভাইয়া, তুমি আমাকে এখানে আনলে কেন? আজ থেকে এখানেই থাকবি। রাহুল সুস্থ হলে ওকেও এখানে রাখবো, ওকে? রাত হয়ে গেছে, এখন ঘুমিয়ে পড়। সকালে তোকে রাহুলের কাছে দিয়ে আমি হসপিটালে যাব। কাজ আছে, তা করব। আমি কোথায় ঘুমাবো ভাইয়া? কেন আমার সাথে? আহনাব অবাক হয়ে কথাটা বলে।
যদিও এখন তার সম্পর্ক চাহিদা নিয়ে ভাবছে না, কিন্তু বিয়ে যখন হয়েছে তখন তো অবহেলা করতে পারবে না। রুমাইসা কাঁদো কাঁদো মুখে বলে, ভাইয়া বলেছে ছেলেদের সাথে এক বিছানায় না ঘুমাতে। আমি তোমার সাথে থাকবো না, আমি বাড়ি যাব। তুমি পচালো। হায়রে রাহুল, আমি কাকে বিয়ে করলাম ভাই? উফ, একা ঘুমাতে পারিস? আর এই তুই কি ছোট বাচ্চা নাকি? বিয়ের সম্পর্কে তো সব বুঝিস, তাই না? বাট আমি তোমার কাছে থাকবো না। তাহলে ওই রুমে গিয়ে ঘুমাও, দরজা লাগিয়ে দেওয়ার দরকার নেই। ভয় পেলে আমাকে ডাক দিস, কেমন? আচ্ছা। রুমাইসা অন্য রুমে গিয়ে ঘুমিয়ে পড়ে। আহনাব কিছুক্ষণ ল্যাপটপ নিয়ে কাজ করে রাত 11টার সময় ঘুমিয়ে যায়। রুমাইসা নতুন জায়গায় ঘুমাতে পারে না, এদিক সেদিক করে প্রায় 10:40-এর দিকে ঘুমিয়ে পড়ে। পরিচয় পর্বটা দেয়া যাক। আহনাব খান বাড়ির বড় ছেলে, ছোট বোন অনার্স প্রথম বর্ষের কেমিস্ট্রি নিয়ে পড়ছে। মা মালিয়া খান, বাবা অয়ন খান। চট্টগ্রামের একটা গ্রামে তাদের জন্মস্থান। বাবা একজন সুনামধন্য চেয়ারম্যান, দুবার থেকে লোকজন তাকে চেয়ারম্যান বানিয়ে রাখছে। মানুষ হিসাবে তিনি অনেক ভালো। মা প্রাইমারি শিক্ষক। আহনাব 3 মাস আগে একজন ডাক্তার হিসেবে জয়েন্ট করে। রুমাইসা চৌধুরী, বড় ভাই রাহুল চৌধুরী। বাকিটা গল্পে আস্তে আস্তে জানিয়ে দেওয়া হবে। আজ সকালে এক দুর্ঘটনায় রাহুল অ্যাক্সিডেন্ট করে বসে। তারপর থেকেই যত অঘটন ঘটল। খুব ভোরে রুমাইসা ঘুম থেকে ওঠে। সকালে ঘুম থেকে ওঠার অভ্যাস রাহুল নিজে করাইছে। সকালে উঠে নামাজ পড়া এটা রাহুলের রুলস ছিল। ভাইয়া, আহনাফ ভাইয়া ওঠো, আহনাফ ভাইয়া ওঠো, আমি ভাইয়ের কাছে যাব। এত সকালে কেউ ডাকে নাকি? যা তো ঘুমাতে দে। রাজ, আমাকে বিরক্ত করিস না, রাতে ঘুম হয়নি আমার। ভাইয়া, আমি রাজ না তো, আমি রুমাইসা। আহনাফ লাফিয়ে ঘুম থেকে ওঠে। সে তো ভুলেই গেছিল সে এখন বিবাহিত। রাজ তার রুমমেট ছিল। 3টা মাস তারা একসাথে থাকছে, কিন্তু রুমাইসা তাকে এত সকালে ডাক দেয় কেন সেটা বুঝে উঠতে পারে না। ঘুম ঘুম কণ্ঠে বলে, কি হয়েছে? এত সকালে ডাকলি কেন? মাত্র তো 5:20 বাজে। গিয়ে ঘুমা, এত সকালে তোকে উঠতে হবে না। আমি নামাজ পড়লাম, তুমি নামাজ পড়ো না ভাইয়া? কি? ওহ নো, সরি। আজকে আমার তো ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেল। শিট, জামাতের সাথে নামাজ পড়া লাগতো। তুই গিয়ে ঘুমা, আমি পরে নিয়ে যাচ্ছি তোকে, যা। সকাল 8টা। আজকে বাহির থেকে খাবার এনে দুজন মিলে খেয়ে নেয়। তারপর রুমাইসাকে সাথে নিয়ে হসপিটালে যায়। আহনাফ রুমাইসাকে রাহুলের কাছে রেখে নিজের কাজে যায়। রাহুল এখন ঠিক মতো কথা বলতে পারছে। আহনাফ চলে গেল। রাহুল রুমাইসাকে বলে, রুমাইসা, তুই তো বাচ্চা মেয়ে না, তাহলে তুই আপনার সাথে এমন ব্যবহার করছিস কেন? তুমি নাকি নিজের হাতে তুলে খাস না, আবার তোকে বিক্রি করবে, এসব কি? হ্যাঁ, আর তোদের বিয়ে হলে হঠাৎ কীভাবে কি? আমি অ্যাক্সিডেন্ট করলাম আর এ তো কিছু ঘটলো কীভাবে? রুমাইসা ভয়ে ভয়ে রাহুলের থেকে দূরে সরে যায়। আসলেই সে তো বাচ্চা না, কিন্তু বাচ্চামি কেন করছে সেটা তো আর ভাইয়াকে বলতে পারবে না। তাও হালকাভাবে বলে, না ভাইয়া, এমনি থেকে মজা করছিলাম। তুমি অসুস্থ, আমার ভালো লাগছে না, সেজন্য আহনাফ ভাইয়াকে একটু বিরক্ত করছিলাম। দেখছিলাম আহনাফ ভাইয়া আমাকে কিভাবে সামলায়। আচ্ছা, সেটা বুঝলাম। তাই বলে তোকে বিক্রি করার কথা বলবি কেন? ও তো ভাবছে তুই পাগল হয়েছিস। কয় মাস পর এসএসসি দিবি, তোর মুখে এসব শুনলে তো মানুষ বুদ্ধি প্রতিবন্ধী ভাববে। সরি ভাইয়া, আমি ইচ্ছে করে এমন করছি। আহনাফ ভাইয়ার তো জিএফ আছে, আমার এমন পাগলামি দেখলে নিশ্চয়ই ছেড়ে দেবে আমাকে, আর সেই জন্যই এমন করা। আহনাফ ভাইয়ার নাকি এইসব বাচ্চা মেয়ে নাকি আমি পছন্দ করে না, আমি সেটাই কাজে লাগিয়েছি। রাহুল চমকে ওঠে। রুমাইসা কিভাবে জানলো আহনাফের রিলেশনশিপের ব্যাপারটা? আর এবার সে বুঝলো কেন আহনাফের সাথে এমন বাচ্চামি পাগলের মতো আচরণ করছে। রুমাইসা মোটেও বাচ্চা না, সে বিয়ের সম্পর্কে খুব ভালো করেই বোঝে। এসএসসি দিবে, এতে না বোঝার কি আছে? আর খাবার, সে তো মাসে একটা বারও কারোর হাতে খেতে পারে না, নিজেকেই তুলে খেতে হয়। রাহুল রুমাইসার দিকে তাকিয়ে ভুরু কুঁচকে বলে, আচ্ছা, এটা নিয়ে পরে কথা বলছি। কিডন্যাপ করবে এটা বুঝলাম, কিন্তু ভাত তুলে খাওয়ার ব্যাপারটা? তুই তো আমাকে বলেছিলি আহনাফ ভাইয়া নাকি কখনো কাউকে উঠিয়ে খাওয়াবে না, আমার সাথে চ্যালেঞ্জ করেছিলি, আর সেটার সুযোগ পেয়ে কাজে লাগিয়েছি। এখন বাজি অনুযায়ী আমাকে 10,000 টাকা দে। হায়রে কপাল, এখানে তোর ভাই মরতেছে আর তুই পাগলের মতো আহনাফের সাথে মজা করছিস। তোরে যে 2টা চর বসিয়ে দেয়নি এটা ভালো। এখন এটা বল, হঠাৎ বিয়ে কিভাবে হলো, আর বাবা মা কোথায়? ফ্ল্যাশব্যাক। রাহুল সকালে একটা ফোন পেয়ে বাসা থেকে বের হয়ে যায়। তখন ভোর 5টা।
প্রায় 1 ঘন্টা পর খবর আসে রাহুল অ্যাক্সিডেন্ট করেছে। আর তখনই বাসায় শুরু হয়ে যায় তুলকালাম। রাহুলের মা রুমাইসাকে ঘুম থেকে টেনে তুলে চিল্লিয়ে বলে, তোমার ভাইটা তো মরেছে, তুই মরতে পারিস না? এই বাড়িতে পড়ে থাকতে তোদের লজ্জা করে না? তোরা দুই ভাই বোন এমন নির্লজ্জ কেন? যা, আজকেই তোকে বিয়ে দিয়ে আমি বিদায় করব। এই যে শাড়ি, রেডি হয়ে নে। মানে? রুমাইসা জোরে চিল্লিয়ে ওঠে, তার ভাইয়া মারা গেছে। রুমাইসা বিছানা থেকে উঠে ভাইয়ার খোঁজে দৌড় দিবে, তখন তার কাজিন বোনরা এসে টেনে ধরে ওকে। রাহুলের মা রুমাইসাকে ঝাড়ি মেরে বলে, এখান থেকে এক পাও নাড়াবি না। তাড়াতাড়ি গিয়ে রেডি হ, নয়তো ভাইয়ের লাশটাও দেখতে পারবি না। তোর বাপে তো আত পাগল হয়ে বিছানায় পড়ে আছে। এখন তোকে এই বাড়ি থেকে বিদায় করলেই বাঁচি। এসব টাকা পয়সা আমি তোদের ভোগ করতে দিব না। মা, আমি ভাইয়ার কাছে যাব, আমি বিয়ে করব না। আমাকে যেতে দাও প্লিজ। মা, আমাকে যেতে দাও। ভাইয়া, আমি তোমার কাছে যাব। কই তুমি? আমাকে নিয়ে যাও। রুমাইসা মুখে হাত দিয়ে কেঁদে যাচ্ছে, কিন্তু তার কথা কেউ শুনছে না। এদিকে রাহুল জ্ঞান হারাবার আগে আদো আদো সুরে আহনাবকে বলে, আহনাব, তুই আমার বোনটাকে নিয়ে যায়। আমি মরে গেলে ওকে মা বাঁচতে দেবে না, ওকে জীবিত অবস্থায় বাঁচতে দেবে না, শান্তিতে ওকে থাকতে দেবে না। আহনাব। রাহুল, কি বলিস এসব? তোর কিছু হবে না, আমি তো আছি। রাহুল, কথা বল। রাহুল আহনাবের কোলে ঢলে পড়ে। আহনাব রাহুলকে হসপিটালে ভর্তি করিয়ে দিয়ে রুমাইসাদের বাসায় যায়। গিয়ে দেখে রুমাইসাকে বউ সাজিয়ে বিয়ে পড়ানোর কাজ শুরু করতে যাচ্ছে। রুমাইসা আগে থেকেই আহনাবকে চিনত, সেই জন্য দৌড়ে এসে আহনাবের বুকে ঝাঁপিয়ে পড়ে। কাঁদতে কাঁদতে বলে, আহনাব ভাইয়া, আমি রাহুল ভাইয়ের কাছে যাব। মা বলেছে রাহুল ভাইয়া নাকি মারা গেছে। আমাকে ভাইয়ার কাছে নিয়ে যাও প্লিজ। রুমাইশা, কান্না বন্ধ করো। রাহুল ঠিক আছে, চিন্তা করিস না। ছোটখাটো একটা অ্যাক্সিডেন্ট করছে ও। আর এসব কি? তোর ভাইয়া হসপিটালে ভর্তি, আর এখানে তুই বিয়ে করতে বসছিস? না ভাইয়া, আমাকে জোর করে ওই ছেলেটার সাথে বিয়ে দিচ্ছে, যাতে আমার সব সম্পত্তি মা নিতে পারে। আর মা বলেছে আমি রাহুল ভাইয়া নাকি মারা গেছে। আমাকে আমাকে ভাইয়ের কাছে নিয়ে যাও প্লিজ। এখানে এসব কি হচ্ছে? লজ্জা করে না 15 বছরের একটা মেয়েকে বিয়ে দিতে? আপনাদের তো টাকা পয়সার অভাব নাই, তাহলে এখানে কোনো বিয়ে হবে না, সবাই চলে যান। এই ছেলে, তোমার সাহস হয় কি করে আমার বাড়িতে এসে আমার সামনে আমার মেয়েকে নিয়ে কথা বলছো? বেরিয়ে যাও। আমার মেয়ে আমি যে কোনো জায়গায় বিয়ে দিতে পারি। এখন এই বাড়ি থেকে বেরিয়ে যাও। আহনাব চিৎকার দিয়ে ওঠে। রাহুলের মা পারভিন চৌধুরী চোখ মুখ শক্ত করে তার দিকে তাকায়, বোঝাতে যাচ্ছে এখনই এই ছেলেটাকে বাড়ি থেকে যেন লাথি মেরে বের করে। আহনাব হালকা চিৎকার দিয়ে বলে, মা? কিসের মা? সৎ মা আপনি ওদের, সেই জন্যই তো এইটুকু মেয়েকে বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লাগছেন। রুমাইশা, চলো এখান থেকে, এই বাড়িতে থাকতে হবে না তোর। এই ছেলে, তোমার সাহস দেখে তো বাঁচি না। যদি রাহুলের মতো মরতে না চাও, তাহলে রুমাইশাকে রেখে এখান থেকে কেটে পড়ো। ও, এবার বুঝলাম। আপনি এসব প্ল্যান করে রাহুলকে খুন করার চেষ্টা করছেন, কিন্তু আল্লাহর রহমতে রাহুল বেঁচে আছে। মুখ সামলে কথা বলো। আর রুমাইশা এই তোর নাগর নাকি? সেই জন্য তোর হয়ে এত সাফাই করতে আসছে। এই বাড়ি থেকে বিয়ের আগে এক পাও নাড়াতে পারবি না। আজকেই তোকে বিয়ে দেবো, আর তারপর সারা জীবনের জন্য এই বাড়ি থেকে বিদায় করব। ওকে, তাহলে তাই হবে। কাজী সাহেব, বিয়ে পড়ান, কিন্তু বিয়েটা ওই ছেলের সাথে না, আমার সাথে হবে। 5 মিনিটের মধ্যে 4 থেকে 5 জন ছেলে আসে। সবাইকে তারা ভয় দেখিয়ে আহনাব আর রুমাইসার বিয়েটা করিয়ে দেয়। আহনাব পারভিন চৌধুরীর সামনে দাঁড়িয়ে রাগী কণ্ঠে বলে, এবার তো যেতে পারি, তবে মনে রাখবেন এই বাড়িতে আবার যেদিন পা রাখবো সেই দিন আপনার এই বাড়িতে থাকার শেষ দিন হবে। এই তোরা রুমাইশার রুম থেকে ওর বই খাতা যা আছে সব নিয়ে আয়। রুমাইশা, আমার সাথে চলো। রুমাইসার মাথার উপর দিয়ে যেন সব কিছু গেল। আহনাব রুমাইসাকে নিয়ে প্রথমে হসপিটালে যায়, তারপর কিছু সিদ্ধান্ত নিয়ে বাসায় যায়, কিন্তু তারপর হয় আরেক ঝামেলা। বর্তমানে এখন তারপর আর এসবের মানে কি? আমাকে তাহলে ইচ্ছে করে খুন করতে চাইছিস? ভাগ্যের জোরে বেঁচে গেছি, বাট তুই তো চাইলে বিয়েতে না করে এমনি বাড়ি থেকে বেরিয়ে আসতে পারতিস, কিন্তু বিয়ে করলি কেন? রাহুলের কথায় রুমাইসা রাগী চোখে তাকায়। সেসব বলবে নাকি? তার তো কিছু গোপন রাখা দরকার। এসব বাদ দিয়ে রুমাইসা বলে,
এইসব বাদ দে ভাইয়া, এখন এটা বল, তুই হঠাৎ অ্যাক্সিডেন্ট করলি কিভাবে? আর এত ভোরে কোথায় ছিলিস? আহনাফ ভাইয়া বা এত তাড়াতাড়ি কিভাবে চট্টগ্রাম গিয়েছিল? ও হ্যাঁ, আমাকে ফোন দিয়ে বলা হয় আহনাব নাকি অ্যাক্সিডেন্ট করছে। তখন আহনাফের কাছে ফোন করেছিলাম, ওর ফোন অফ ছিল। সেই জন্য সকাল সকাল আমি বাসা থেকে বেরিয়ে আসি। বাট 20 মিনিটের রাস্তা না আসতেই একটা ট্রাক এসে জোরে ধাক্কা দেয়। ও, আর আহনাফ ভাইয়ের থেকে শুনিস নাই ও এত সকালে এখানে কি করছিল? বাকিটা আমি বলি। পিছন থেকে আহানা বলে ওঠে। রাহুল মাথা নাড়িয়ে বোঝায় বল। আহানা বলতে থাকে, আমাকে রাতে ফোন দিয়ে বলা হয়েছে রাহুল অ্যাক্সিডেন্ট করছে। আমি বোকার মতো রাহুলের ফোনে ফোন না দিয়ে ঢাকা থেকে তাড়াতাড়ি চট্টগ্রাম চলে আসি। আর পৌঁছানোর 5 মিনিটের মাথায় আবার একটা নাম্বার থেকে খবর আসে রাহুল অ্যাক্সিডেন্ট করে পড়ে আছে। তখন গিয়ে রাহুল তোকে আমি হসপিটালে ভর্তি করাই। তবে হ্যাঁ, মাঝখানে আমার ফোন চাপ লেগে অফ হয়ে গেছিল। সেটা না হয় হলো, বাট আমাকে 6-7 ঘন্টা আগে তোর অ্যাক্সিডেন্টের খবর কে দিছিল? আমার মনে হয় ভাইয়াকে কেউ বাঁচাতে চায়, সেই জন্য তোমাকে জানিয়ে দিছে কেউ ভাইয়া। কারণ তুমি একমাত্র যে রাহুল ভাইয়াকে ভালোবাসে, আর তুমি পাগলের মতো ভাইয়ার ফোনে ফোন না করেই চলে আসছো। ফোন করলে ভাইয়ার অ্যাক্সিডেন্ট হতো না। জানি না, কিছু মাথায় ঢোকে না। রাহুল আগে ঠিক হোক, তারপর এসব নিয়ে ভাবা যাবে। আচ্ছা রুমাইশা, এখন তুই বলতো। কি? রুমাইসা অবাক কণ্ঠে কথাটা বলে। সে কি বলবে? আহানাব রাহুলের দিকে তাকিয়ে বলে, কাল আমার সাথে এমন ব্যবহার করছিস কেন? তোর ভাইয়া তো বলল তুই নাকি তার ছেঁড়া পাগল না, বুদ্ধি আছে, সব বুঝিস। তাহলে আমি তোকে বিক্রি করব এসব বলে মাথা নষ্ট করছিস কেন আমার? আর আমার হাতে খাওয়ার মানে কি? তেমন কিছু না, রাহুল ভাইয়া মারা গেলে আমাকে কেউ আগলিয়ে রাখে সেটা দেখার জন্য। রুমাইসার এমন উত্তর আহনাব আশা করে নাই। রাহুল হালকা হাসে। সে হয়তো হালকা বুঝতে পারছে কেন এমন করছে রুমাইসা। রাহুল আহনাবকে বলে, হঠাৎ বিয়ে করলি কেন তোর জি? আহনাব রাহুলকে থামিয়ে দেয়। সে চায় না তার জিএফের সম্পর্কে রুমাইসা জেনে যাক, বাট সে তো জানে না, রুমাইসা সব জানে। আহনাব বলে, তখন রাগ উঠছিল, সেজন্য বিয়েটা করছি। ভাবছিলাম ওকে আমাদের বাসায় রাখবো, সেখান থেকে এসএসসিটা শেষ করবে। কিন্তু মম বাবাই আমার কথা না শুনে বাড়ি থেকে তাড়িয়ে দিল। ও আচ্ছা, ভাবিস না সব ঠিক হয়ে যাবে। রুমাইশার তো আর 6 মাস পর এসএসসি এক্সাম। ওকে কোচিংয়ে ভর্তি করার ব্যবস্থা কর। আচ্ছা আমি এসব ঠিক করে দিব, ভাবিস না। রুমাইশা বাসায় যাবে নাকি এখানে থাকবা? হঠাৎ তুমি করে বলাতে রাহুল আর রুমাইসা দুজনেই চমকে ওঠে। আহনাব হালকা হেসে বলে, এভাবে আমাকে দেখার কি আছে? বউ হয় আমার বউ। তোর বোনের তো ভাষা ভালো না, তুই ওর 10 বছরের বড়, তাও তুই করে বলে। আর আমি তো এখন জামাই হই, তাই বলিস ভালোভাবে কথা বলে যেন। আমি তো আবার বউকে তুই করে বলতে পারি না, তাই না? অদ্ভুত তো, এই ছেলের মতলব কি বোঝা দেয়? জিএফ থাকতে আমার বোনের সাথে এত ভালো ব্যবহার করছে কেন? ও অসহায় বলে? রাহুল মনে মনে কথাটা বলে। রুমাইসা রাহুলের দিকে তাকিয়ে বলে, না, আমি ভাইয়ার কাছে যাব। রাতে বাসায় যাওয়ার আগে আমাকে নিয়ে যেও, তাহলেই হবে। পড়তে হবে আমাকে, আর ভাইয়ার কাছে তো রাতে ভাইয়ার বন্ধুরা থাকেই। বন্ধুরা না, তোমার হবু ভাবি থাকে, বুঝলে? তোমার ভাই তলে তলে টেম্পো চালায়। আহনাব হালকা হেসে রুম থেকে বেরিয়ে যায়। রুমাইসা জানতো তার ভাইয়ের জিএফ আছে, কিন্তু দেখে নাই কখনো। আজ শুনে তার দেখার আগ্রহ জেগে ওঠে। রাহুল রুমাইসাকে বলে, তুই কি কোনোভাবে আহনাবকে ভালোবাসিস? হ্যাঁ, তোমার বন্ধু অন্য কাউকে ভালোবাসে ভাইয়া, সেটাই তো যথেষ্ট, তাই না? আমি ঘুমাবো, সরে যাও। লে, সবাই এমন কথা ঘুরিয়ে নেয় কেন? রুমাইসা রাহুলের কথায় পাত্তা না দিয়ে বেডের একপাশে ঘুমিয়ে পড়ে। প্রায় 2 ঘন্টা পর তার ঘুম ভেঙে যায় রুমে কারোর কথা শুনতে পেয়ে। তাকিয়ে দেখে রাহুল ভাইয়ার বন্ধুরা আসছে। তাদের সাথেই রাহুল গল্প করছে। রুমাইসা উঠে বসে পড়ে। তারপর রাহুল সবার সাথে তার পরিচয় করিয়ে দেয়। রাত 8টার সময় আহনাব এসে রুমাইসাকে বাসায় নিয়ে যায়। বাসায় এসে আহনাব নিজেই রান্না করে। তারপর যখন ঘুমোতে যাবে তখন আহনাব বলে, আজ থেকে আমার রুমে ঘুমাবে তুমি। কাল তো ন্যাকামি করছো, আজ এসব বাদ দিয়ে আমার রুমে যাও। রাহুল আসার পর ও পাশের রুমে থাকবে। রুমাইসা আহনাবের দিকে তাকিয়ে কিছুটা ঝাঁঝালো কণ্ঠে বলে, না, আমি থাকবো না। আমাদের বিয়েটা স্বাভাবিক বিয়ের মতো না। তাছাড়া আমার পড়াশোনা আছে, একদম বিরক্ত করবা না আমাকে। আমি এখন পড়তে বসবো। মিসেস, তুমি যা ভাবছো সেটা হবে না, সমস্যা নাই।
তবে তুমি চাইলে তোমার ভাবনা সত্যি করতে পারি। কি রাজি আছো নাকি? আহনাফ রুমাইসার কানে কানে কথাটা বলে। রুমাইসার শরীর যেন শিরশির করে ওঠে। কি নির্লজ্জ কথাবার্তা বলে ছেলেটা। রুমাইসা দাঁতে দাঁত চেপে বলে, তুমি এত অসভ্য কেন ভাইয়া? আমি তোমার কাছে ছোট সুন্দর করে কথা বললাম। বড়দের থেকে কিন্তু ছোটরা শিক্ষা নেয়। তুমি যদি এমন খারাপ কথা বলো তাহলে ছোটরা কি শিখবে বলো? ওরে এত জ্ঞান দিতে হবে না। তোমার উপর সম্পূর্ণ অধিকার আছে আমার, কিন্তু আমি সেটা এখন চাচ্ছি না। তবে আমার সাথে একই বেডে থাকবা তুমি, ওকে? যাও, আমার রুমে বই আছে, পড়তে বসো। ছেলে মানুষকে বিশ্বাস করতে নেই। জিএফ থাকতেও আমার সাথে এত ভালো ব্যবহার করার মানে কি? আনাফ ভাইয়ার মনে যে কি চলছে কে জানে। এত কি ভাবিস? যা পড়তে বস, আমি পড়া ধরবো। বেশি সময় নাই, ফাঁকিবাজ হলে হবে না। চুপ, অসভ্য বেয়াদব। একবার তুমি আবার একবার তুই বলো কেন? আমিও কিন্তু তুই করে বলবো। হঠাৎ এমন ঝাড়ি খেয়ে আহনাফ থতমত খেয়ে যায়। এইটুকু বাচ্চা মেয়ে ওকে ঝাড়ি মারছে। আহনাফ রুমাইসার দিকে এগিয়ে যেতে থাকে। রুমাইসা ভয়ে চোখ মুখ শক্ত করে বলে, দাদা দেখো ভাইয়া, আমি কিন্তু একটা বাচ্চা মেয়ে। আমি আপনার বাচ্চার বয়সের। আমার কাছে আসবেন না প্লিজ। রোমাইশা, স্টপ প্লিজ। সবকিছুর একটা সীমা থাকা উচিত। এমন পাগলদের মতো ব্যবহার করিস কেন? আমি তোর জামাই হই, আর তুই নিজেকে আমার বাচ্চার বয়সের ভাবছিস? তা তুই তো আমার বউ। কয়টা বাচ্চা জন্ম দিলি? আহনাফ রুমাইসার গালে একটা চড় বসিয়ে দেয়। তারপর রাগী সুরে কথাটা বলে। রুমাইসা গালে হাত দিয়ে কাঁদো কাঁদো মুখ করে বলে, সরি ভাইয়া, আর এসব বলবো না প্লিজ। তবু আমাকে চট দিও না, আমার ব্যথা করছে। আমাকে কেউ চট দেয় না কখনো। আবার একটা খা। আমি তোর কোন জন্মের ভাই হই? জামাইকে ভাই বলতে লজ্জা করে না? এসএসসি দিবি, তাও বুঝিস না কোথায় কিভাবে কথা বলতে হয়? ভাইয়া। আহনাফ আবার একটা চড় বসিয়ে দেয়। এবার রুমাইসা নিজেকে ঠিক রাখতে পারে না, ফুপিয়ে ফুপিয়ে কেঁদে ওঠে। কাঁদতে কাঁদতে হিসকি উঠে যায়। আহনাফ নিজেকে শান্ত করে রুমাইসাকে বেডে বসিয়ে দেয়। তারপর বুকের সাথে শক্ত করে জড়িয়ে নিয়ে বিড়বিড় করে বলে, তোমাকে কিভাবে বোঝাবো রুমাইশা? বিয়ে মানুষের একবার হয়, সেটা তো বুঝতে চাচ্ছ না। আমি সম্পর্কটা ঠিক করতে চাচ্ছি তাড়াতাড়ি। আমার জিএফ আছে, বিয়ের পর জিএফ থাকলে সেটা পরকীয়া হয়ে যায়। তুমি বিয়ের সম্পর্কে বোঝো, তবু কেন এমন বাচ্চামি করছো? তুমি আমাকে মারছো? মা শুধু আমাকে ভালোবাসে না, সেই জন্য মারতো। তুমিও আমাকে ভালোবাসো না, কেউ আমাকে ভালোবাসে না। আমি বাসায় যাব। সরি, রাগ উঠছিল। আচ্ছা আমাকে এটা বলো তো, তুমি কি কাউকে ভালোবাসো? কেন? রুমাইসা আহনাফের টি শার্টে নাক মুছে কথাটা বলে। আহনাফ চোখ মুখ কুঁচকে ফেলে। এই মেয়েটা এইমাত্র কি করলো সেটা ভাবতেই যেন তার গা গুলিয়ে আসছে, কিন্তু কিছু বলল না। এমনি থেকে মেয়েটা কান্না করছে। শুনতে চাচ্ছি, বলো কাউকে ভালোবাসো নাকি? একটা মেয়ে স্বামীর ভালোবাসা পাওয়ার জন্য ছটফট করে, আর আমি নিজে তোমাকে সম্পর্কটা স্বাভাবিক করার কথা বলছি। এমন দূরে থাকতে চাচ্ছ কেন? আমি কারো দয়া চাচ্ছি না, সেজন্য। তুমি যেদিন আমাকে ভালোবেসে চাইবা সেই দিন তোমার কাছে আসবো, প্রমিস। মানে? কিছু না, আমি ঘুমাবো। ঘুমাও। আহনাফ রুমাইসাকে শুয়ে দিয়ে নিজেও শুয়ে পড়ে। আজকে আর পড়তে বসা হলো না তার। আহনাফ ক্লান্ত ছিল, সেই জন্য তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে। আহনাফ ঘুমিয়ে গেলে রুমাইসা আহনাফের দিকে তাকিয়ে বলে, ভালোবাসা এমন কেন? তার ভালো থাকার জন্য নিজেকে কষ্ট দিতে হচ্ছে। তুমি আমার ভালোবাসা, ভালো থেকে অন্য কাউকে নিয়ে। তোমাকে ছুঁয়ে দিতে ইচ্ছে করছে, খুব বলতে ইচ্ছে করছে, প্রিয় আমাকে একটু ভালোবাসবে। আমি যে তোমার ভালোবাসার কাঙাল। রুমাইসা উঠে পড়তে বসে। প্রায় 2 ঘন্টা পরে আহনাফের পাশে এসে শুয়ে পড়ে। ভোরের আজানের ধ্বনি কানে আসতে ঘুম ভেঙে যায় আহনাফের। রুমাইসার দিকে তাকিয়ে দেখে মেয়েটা একদম গুটিসুটি মেরে শুয়ে আছে। বেডের মাঝখানে এমনভাবে জায়গা রাখছে যেন মাঝখানে আরো 2 জন শুয়ে থাকতে পারবে। এটাই বুঝি পবিত্র বন্ধন? 3 বছরের ভালোবাসা রেখে 2 দিনের স্ত্রীর প্রতি মুগ্ধ হচ্ছি কেন? এ কি আমার অন্যায় না? আমি কি তবে অন্যদের মতো চরিত্রহীন হচ্ছি? আহনাফ নিজেই বিরক্ত হয়ে এসব ভাবতে বিরক্ত নিয়ে রুমাইসাকে উঠতে বলে। নিচে নামাজ পড়তে চলে যায়। কিছুক্ষণ পর কলিং বেল বাজায়। রুমাইসা গিয়ে দরজা খোলে। প্রথমে ভাবছিল হয়তো আহনাফ, কিন্তু না, 2টা মেয়ে দরজার বাহিরে দাঁড়িয়ে আছে। আপনাদের তো চিনলাম না। মেয়ে, তুমি এখানে কি করছো? আমরা কি ভুল ঠিকানায় চলে আসলাম নাকি? আচ্ছা, এটা কি আহনাফের বাসা?
দরজার ওপাশে দাঁড়িয়ে থাকা মেয়ে দুটোর মধ্যে মুন্নি নামের মেয়েটা অবাক হয়ে বলে। রুমাইসা একবার দুজনকে ভালোভাবে দেখে নেয়। ভেতরে আসুন, এটা আহনাফের বাসা। কিন্তু আপু আপনারা কে? চিনতে পারলাম না তো। তোমাকে দেখে তো ছোট মনে হচ্ছে, তাহলে আহনাফের নাম ধরে বলছো কেন? আচ্ছা, তুমি কি আহনাফের ছোট বোন? না। তাহলে তুমি কে হও ওর? রুমাইশা কার সাথে কথা বলছো? রুমে মুন্নি আর সাথীকে দেখে আহনাফ চমকে ওঠে। এদের এই বাসার ঠিকানা কে দিল? আহনাফ তুলিয়ে বলে। তো তুমি এখানে, আর এই বাসার অ্যাড্রেস তোমাকে কে দিল? আগে আমাকে এটা বলো, এই মেয়েটা কে? এই যদি তোমার বোন না হয় তাহলে কে? হ্যাঁ, তুমি কি আজকাল মেয়ে নিয়ে থাকো নাকি? মুন্নি, ভদ্রভাবে কথা বলো। না জেনে না বুঝে এসব বলতে আসবা না। তুমি এখন আসতে পারো, বিকালে দেখা করে সব বলবো আমি। আগে এটা বলো, মেয়েটা কে হয় তোমার? ও, কাজের মেয়ে নাকি? মুন্নি। আহনাফ চিল্লিয়ে কথাটা বলে। সবাই কেঁপে ওঠে। রুমাইসা একবার আহনাফের দিকে তাকিয়ে ঠোঁট উল্টায়, বুঝে নেয় এই মেয়েটা হয়তো আহনাফের জিয়ে। মুন্নি কান্নার সুরে বলে, আহানাফ, তুমি এই মেয়েটার জন্য আমাকে ঝাড়ি মারছো? মেয়েটা তোমার কে হয় বললেই হয়, এমন রিয়েক্ট করছো কেন? বললাম তো বিকালে তোমার সাথে দেখা করছি, যাও। আর এই অ্যাড্রেস তোমাদের কে দিল সেটা বলো। কে আবার? দুদিন থেকে তোমার খোঁজ নেই। রাহুল ভাইয়ার কাছে ফোন করছিলাম আমি, রাহুল ভাইয়া তোমার অ্যাড্রেস দিল। রাহুল জেনে বুঝে ওর বোনের পায়ে কোড়াল মারতে যাবে কেন? মানে? কিছু না, এখন যেতে পারো। ভোরের আলো না ফুটতে যে কারো বাসায় যাওয়া যায় না, এটা জানো না? যাও এখন এখান থেকে। আহানাফ, তুমি কি আমাকে তাড়িয়ে দিচ্ছ? আহনাফ বিরক্ত হয়। রুমাইসার সামনে সে এখন কিভাবে কি বলবে। রুমাইসা রুম থেকে বেরিয়ে আসবে, তখন আহনাফ পিছন থেকে হাত টেনে ধরে। তুমি কোথায় যাচ্ছ? আমি কি তোমাকে কোথাও যেতে বলছি? পড়তে বসো যাও। আর সাথী, তোমার বান্ধবীকে নিয়ে যাও। ওরে বুঝিয়ে বলো যে আমি বিকালে কথা বলবো। এত জেদ আমার পছন্দ না। আহনাফ ঝাড়ি মারে একটা। সাথী মুন্নিকে নিয়ে বাসা থেকে চলে যায়। আহনাফ রুমাইসার দিকে তাকিয়ে দেখে পড়তে বসেছে। আহনাফ ভড়কে যায়, মেয়েটা এখানেই ছিল, হুট করে কখন পড়ার টেবিলে বসছে। আহনাফ আর কিছু না বলে রান্না করতে চলে যায়। কিরে, তুই আহনাফের জিএফ কে এই বাসার ঠিকানা দিছিস কেন? তুই কি চাস বলতো? তোর বোনের সংসার ভাঙবি নাকি? রুমাইসা রাহুলকে ফোন দিয়ে কিছু কথা শুনিয়ে দেয়। তারপর রাহুল বলে, প্রথমত আমাকে তুমি বলবি না, ওকে? তোর জামাই এসব পছন্দ করে না। তোর বড় ভাই, সম্মান তো একটু দে। দূর ভাইয়া, এটা বলো তুমি মুন্নি না ফুন্নি ওই মেয়েকে আমাদের অ্যাড্রেস কেন দিছো? মেয়েটা সকাল সকাল এসে আমাকে আহনাফের বোন, কাজের লোক বানিয়ে দিছে। এটা তো মানা যায় না। রানীকে চাকরানি বানানোর সাহস কই পেলি? বাল, তুই নাকি অ্যাড্রেস দিছিস, সেটা এড়িয়ে যাস কেন? বলো না ভাইয়া, কেন দিছো? আহনাফ কি চায় সেটা দেখার জন্য। দুইটা জীবন তো নষ্ট করতে দেওয়া যাবে না। ও তোর সাথে থাকতে চাইলে মুন্নিকে ছেড়ে দিক, আর মুন্নিকে পাঠিয়েছি যাতে ও সব জেনে যায়। অদ্ভুত ভাইয়া, আহনাফ যদি মুন্নি আপুকে নিয়ে হ্যাপি থাকে তাহলে থাকতে দাও। তুমি কেন এর ঝামেলায় মাঝখানে আসছো? আগে এটা বলতো, আহনাফের নাম ধরে ডাকার সাহস কই পেলি? শুনতে পেলি দিবি দুইটা। আর আহনাফ কই? কপালে দুইটা চর বসিয়ে দিছে। ভাইয়া বলছি সেজন্য ভাইয়া বলতে বারণ করছে। আচ্ছা, ওর মনে চলিতেছে কি? আর আহনাফ কই? রান্না করছে। তুই একটু ওর থেকে রান্না শিখিয়ে নিস রুমাইশা। বাপের বাড়ি আর শ্বশুর বাড়ি এক না। তুই বাসায় কখনো রান্নাঘরে যাসনি, কিন্তু আহনাফকে তোর সাহায্য করা উচিত। তোর জন্য ও পরিবার থেকে বিচ্ছেদ হয়েছে। আচ্ছা তাহলে রাখো, আমি আহনাফের কাছে যাই। রুমাইসা ফোন রেখে মাথার চুলগুলো একটা ঝুঁটি করে, তারপর গায়ে ভালো করে ওড়না দিয়ে ঠিক করে নেয়। রান্নাঘরে এসে দেখে আহনাফ তরকারি কাটছে। বেচারা ঘেমে একাকার হয়ে গেছে। রুমাইসা গালে হাত দিয়ে আহনাফের দিকে তাকিয়ে থাকে। আহনাফ সেটা বুঝতে পেরে বলে, আমি সুন্দর, এটা আমি নিজেও জানি, কিন্তু তুমি এভাবে তাকিয়ে থেকো না প্লিজ। এতে আমি তোমাতে মুগ্ধ হয়ে পড়ব। আমি মোটেও তোমাকে দেখছি না। আমার বয়ফ্রেন্ড আছে, তোমাকে দেখতে যাব কেন? আমার চোখ এতটাও খারাপ না যে বাদরের দিকে তাকিয়ে থাকবো সবসময়। তুমি কি আমাকে বাদরের সাথে তুলনা করছো? তুমি জানো কত মেয়ে আমার জন্য পাগল? চেহারা দেখে না। তুমি ডাক্তার, সেজন্য সবাই পাগল, কারণ মেয়েরা ডাক্তার পছন্দ করে। তুমিও তাহলে ডাক্তার পছন্দ করো বউ? বউ,
আমি ঘেমে যাচ্ছি, একটু ওড়না দিয়েও তো ঘাম মুছে দিতে পারো। আমার ঠেকা পড়ে নাই, যাও ওঠো, আমি তরকারি কেটে দিচ্ছি। আচ্ছা এটা বলো, কি তরকারি করবা? আলু ঝুরি করে ডিম দিয়ে রান্না করব। মাংস নাই? রুমাইসা মুখটা ছোট করে কথাটা বলে। আহানাব রুমাইসার কাহিনী বুঝতে পেরে বলে, তোমার বাপের অনেক টাকা, আমার এত টাকা নাই যে প্রতিদিন তোমাকে মাংস খাওয়াবো। আর এটা উচিত না, প্রতিদিন এসব খাবার ঠিক হবে না। শাক সবজি সব খেতে হবে এখন থেকে। কি? কখনো না, আমি ডিম, মাংস, মাছ এসব ছাড়া কিছু খাই না। এখন থেকে খেতে হবে। এখানে কি করছো? যাও পড়তে বসো। উঠো, আমি তরকারি কেটে দিচ্ছি। পারবা তো? হুম। রুমাইসা এতক্ষণ মনোযোগ দিয়ে আহানাপের আলু ঝুরি করা দেখছিল। এর আগে কখনো সে এসব দেখেনি, করেও নাই। বাসায় কাজের মানুষ ছিল অনেক, তারাই কাজ করত। আহানাপ সেখান থেকে উঠে গোসল করে নেয়। রুমাইসা হয়তো একটা আলু কাটতে 10 মিনিট সময় নিয়ে ফেলে, তাও আহানাপের মতো ঝুরি করতে পারে না। আহানাপ হালকা হেসে মাথা মুছে রুমাইসার কাছে আসে। এত সকালে গোসল করলে কেন? হসপিটালে যাব, দুপুরে তো আসবো না, সেজন্য খাবার নিয়ে যাব, ওখানে তোমরা খেয়ে নিবা। কেন, আজ কাজ বেশি নাকি? নতুন জয়েন হয়েছি যে আমি। ও। কথা বলতে বলতে হুট করে আহনাব চিৎকার দিয়ে বলে ওঠে, রুমাইশা, দেখে শুনে কাজ করতে পারো না? তুমি না বললে তরকারি কাটতে পারো? এখন তো ভালো করছো তাই না? তোমার ভাই দেখলে বলবে, আহনাব আমার বোনের থেকে তুই কাজ করে নিস। রুমাইসা নাক টেনে কাঁদতে থাকে। ডান হাতের বুড়ো আঙুল অনেকটা কেটে গেছে। সে কখনো এসব করেছে নাকি? তার উপর আহনাব এমন বোকাঝোকা করছে। আহনাব তাড়াতাড়ি উঠে রুমাইসাকে রুমে নিয়ে যায়। হাতটা ভালো করে ড্রেসিং করে বেঁধে দেয়। আমি ইচ্ছে করে এমন করছি নাকি? তুমি এমন আমাকে কথা শুনিয়ে দিচ্ছ কেন? মা বাবা যেমনই হোক তারাই ভালো। আমি বাসায় যাব, ওখানে আমার কোনো কাজ করতে হয় না। সরি, কিন্তু তুমি কাজ পারো না এটা বললেই হয়। মিথ্যা বলছো কেন? কতটা কেটে গেছো দেখছো তো? সেই জন্য এইভাবে কেউ বকাঝকা করে না। ভালো মানুষেরও কাজ করতে গিয়ে ক্ষতি হয়। আর আমি তো কাজ করি নাই, সেজন্য হাত কেটে গেল। কিন্তু তুমি সে কখন থেকে বকর বকর করছো। মাফ চাই, আসলে মেয়ে মানুষ মানেই পেঁচাল শুরু, একটা কথা টেনে টেনে বড় করে দেয়। আরে এটাকে কেয়ারিং বলে গাধি, বুঝতে শেখো। কেয়ারিং বুঝি এইরকম বলে বলে হয়? জানতাম না, সরি। মাপ চাই বোন, বসে থাকো, আমি রান্না করে মুখে তুলে দিব নিজ হাতে, আর খেতেও হবে না, কেমন? আহনাব রান্না করার জন্য রান্নাঘরে যায়। রুমাইসা বিছানায় চোখ বন্ধ করে শুয়েছিল। হুট করে বুঝতে পারে কোমরে কেউ নখ দিয়ে চাপ দিচ্ছে। তাড়াতাড়ি চোখ খুলে দেখে আহনাব কোমরে হাত দিয়ে তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। রুমাইসা ভয়ে ঢোক গিলে তুতলিয়ে বলে, আহনাফ কি করছো? এভাবে তাকিয়ে আছো কেন? প্লিজ সরো, আমার অসহ্য লাগছে, প্লিজ সরো। হুশ, চুপ। তুমি যখন আমার সামনে থাকো তখন এক অন্যরকম মাদকতা গ্রাস করে, তোমাকে ছুঁয়ে দিতে ইচ্ছে করে খুব। কি কি সব বলছো এসব? তুমি পাগল হয়ে গেছো নাকি? হাত সরাও আমার পেট থেকে, আমি কিন্তু চিল্লাতে শুরু করব। তুমি আমার ওয়াইফ, তোমার উপর আমার সম্পূর্ণ অধিকার আছে, তাই চিৎকার দিয়েও কোনো লাভ হবে না। আহনাব কোমর থেকে হাত সরিয়ে রুমাইসার পাশে চিত হয়ে শুয়ে পড়ে। তারপর আহনাব রুমাইসার কপালে একটা কিস করে ঠোঁটের দিকে যায়। ঠোঁটে হালকা স্পর্শ পেতেই রুমাইসার চোখ বন্ধ করে চিল্লিয়ে ওঠে। কিছুক্ষণ পর চোখ খোলে। কারো অস্তিত্ব নাই বুঝতে পেরে ভরকে যায়। দেখে আহনাব হাত মুছতে মুছতে তার দিকে এগিয়ে আসছে। কি হয়েছে, এভাবে চিৎকার দিলে কেন? এই সময়ের মধ্যে ঘুমিয়ে স্বপ্ন দেখছো? তুমি আমার কাছে আসছিলা তাই না? আমার পেটে হাত দিছো, আমার ঠোঁট। কি? তোমার ঠোঁটে কি হয়েছে শুনি? দেখি দেখি, ঠোঁট কাটছো নাকি? রুমাইসা হাত দিয়ে নিজের ঠোঁট চেপে ধরে। সে কি তাহলে এতক্ষণ স্বপ্ন দেখছে? কিন্তু কেমনে, সে তো ঘুমায়নি। তাছাড়া আহনাবকে দেখে মনে হচ্ছে কিছুই হয়নি এখানে। তুমি কখন রুমে আসছো ভাইয়া? চুপ, আবার ভাইয়া বলো কেন? জামাইকে ভাইয়া বলতে নেই জানো না? আর আমি মাত্র রুমে আসছি, চলো খাবার। আহনাব রুমাইসার দিকে একবার তাকায়। পেট থেকে গেঞ্জি উঠিয়ে দেখছে। আহনাব ঠোঁট বাঁকিয়ে হালকা হেসে দেয়। তারপর রুমাইসাকে নিয়ে খাওয়া দাওয়া করে হসপিটালে যায়। আহনাব রাহুলের সাথে দেখা করে নিজের কাজে চলে যায়। রাহুল রুমাইসার হাতের দিকে তাকিয়ে অবাক কণ্ঠে বলে, হাতে কি হয়েছে? এসব ব্যান্ডেজ করা কেন? কেন আবার? তোমার কথা শুনে তো আহনাফকে হেল্প করতে গেছিলাম, সাথে এখন ফ্রি হাত কাটছে আর ফ্রি কথা শুনিয়ে দিছে। ও, আমার ক্ষুধা লাগছে, খাইয়ে দে আগে। আর কাজ করার জন্য কি কাউকে রাখবি?
না, তুমি ঠিক হলে আমি বাসায় যাব ভাইয়া। এখানে আহনাফ ভাইয়ের সাথে থাকবো না আমি। উনি আমার কত সিনিয়র, আমি তো 4-5 বছরের বড় কাউকে বিয়ে করতাম। কি বলিস? বিয়ে ছেলে খেলা না রুমাইশা, মেনে নে সব। আমি তো ভাবছি তুই আহনাবকে ভালোবাসিস, এখন দেখি সব উল্টো। ব্যাপার কি? কিছু না, আমি সম্পর্ক রাখবো না। তাছাড়া এখানে শাকসবজি খাওয়াবে তোমার বন্ধু, এইসব মুখে যাবে না আমার। সমস্যা নাই, আমি সুস্থ হই, তারপর বাড়ি থেকে কিভাবে সবাইকে তাড়িয়ে দিতে হয় তা জানা আছে। আমাদের অফিস সম্পূর্ণ তোর নামে, তুই চাইলে এখন সবাইকে বের করে দিতে পারিস। ডেট আমার নামে, শুধু বাড়িটা করছে, বাকি সব তোর নামে। আচ্ছা ভাইয়া, এটা বলো, আমাকে বিয়ে দেওয়ার কারণ কি ছিল? মা তো এত তাড়াতাড়ি বিয়ে দেওয়ার মানুষ না। যতই খারাপ হোক, কখনো বিয়ের কথা বলে নাই। ছেলের নাম কি ছিল চিনিস তাকে? হ্যাঁ, রকি। ওইটা মায়ের বান্ধবীর ছেলে। তোর বিয়ের পর অর্ধেক সম্পত্তি তোর জামাইয়ের নামে হবে, সেজন্য মা বিয়ে দিয়ে নিজের নামে সব করতে চাইছিল। মানে? তার মানে আহনাফ ভাই আমার সম্পত্তির জন্য আমাকে বিয়ে করেছে? পাগলের মতো কি বলিস? ও তোকে ওখান থেকে বাঁচাতে বিয়ে করেছে। ওকে ভুল বুঝিস না, ও জানে না সম্পত্তি কার নামে। বলে রুমাইসা পাত্তা দেয় না সেদিকে। তার এখন একটাই লক্ষ্য, পড়াশোনা করে বড় হতে হবে। 18 বছর পূর্ণ না হওয়া পর্যন্ত সম্পত্তি তার বাবার নামেই থাকবে, আর এর আগে বাবা মারা গেলে মা ভোগ করতে পারবে। আর 18 বছর পূর্ণ হলে সব রুমাইসার নামে হবে। ভাই, আমাদের বাবাকে এখানে নিয়ে আসতে হবে। বাবা অসুস্থ, মা যদি বাবাকে মেরে ফেলে। দেখো, মা সম্পত্তির জন্য তোমাকে মারার চেষ্টা করছে, বাবাকেও মেরে ফেলতে দুবার ভাববে না। ও নো, আমার মাথায় ছিল না এই কথাটা। আমি তো যেতে পারবো না, আহনাব কাজের জন্য ব্যস্ত, তুই একা যাবি। হ্যাঁ, একা ঘোরে আর অভ্যেস আছে আমার। তুই তাহলে থাক, আমি এটিএম কার্ডে লাখ 2 আছে, এটা দিয়ে আমি চলবো। তোর কার্ড তো নাই, লাগলে বল, আমি আজ বাড়ি ফিরবো। আমার ভয় হচ্ছে তোর কিছু না হয়ে যায়। কিচ্ছু হবে না, টাকা নিবি নাকি বল? হসপিটালের বিল দেওয়া হয়নি, সব হয়তো আহনাব দিছে, টাকা ওরে দেশ। ওকে, রাতে আমি বাসায় যাব, এখন একটু বাসায় গিয়ে ঘুমায় নেই। আচ্ছা। বাসায় এসে রুমাইসা শুয়ে পড়ে। ঠিক একইভাবে বুঝতে পারে কেউ গলায় কিস করছে। হালকা কেঁপে ওঠে, অন্য পাশ হয়ে ঘুমিয়ে যায়। কিন্তু না, স্পর্শ গভীর হতে থাকে। চোখ মেলে তাকিয়ে দেখে কেউ নাই। নিজেই নিজের মাথার চুল টেনে বলে, বাল হচ্ছে কি আমার সাথে? আমি কি আহনাফকে নিয়ে বেশি বেশি ভাবছি? এই ছেলেটা আমাকে শান্তিতে ঘুমাতেও দিচ্ছে না। কি হয়েছে? দরজা খোলো। কতবার ফোন করছি, ফোন রিসিভ করো না কেন? মরার মতো ঘুমিয়ে আছো নাকি? সরি, আসছি আমি। রুমাইসা ফোনটা কান থেকে নামিয়ে উঠে পড়ে। আহনাব অনেকবার ফোন করছে, কিন্তু ফোন সাইলেন্ট থাকায় বুঝতে পারে নাই। তুমি এই সময় বাসায়? সকালে না বললে আজ দুপুরে বাসায় আসবে না? কয়টা বাজে? রুমাইসা মুখে হাত দিয়ে ঘুম ভাঙার চেষ্টা করে। আহনাব একবার রুমাইসার দিকে তাকিয়ে টান দিয়ে নিজের সাথে চেপে ধরে, তারপর চোখ মেলে বলে, এইভাবে কখন আমার সামনে এসো না বউ। বউ, তুমি আমার পবিত্রতা, আমার আসক্তি হতে পারে, ভুল কিছু করে ফেলবো, তাই আমার সামনে আসার আগে নিজেকে পরিপাটি করে নিও। মানে ছাড়ো আমাকে, এভাবে জড়িয়ে ধরার কি আছে? আমি নেশা না যে আমার প্রতি আসক্ত হয়ে পড়বে। এভাবে একটা ছেলের সামনে আসলে ছেলেটা তো জড়িয়ে নিবেই, অন্য ছেলে হলে গোসল করিয়ে নিত। হোয়াট? রুমাইসা চোখ বড় বড় করে কথাটা বলে। আহনাব হালকা হেসে কপালে একটা কিস করে, তারপর কোমর চাপ দিয়ে ছেড়ে দেয়। রুমাইসা নিজের দিকে তাকিয়ে ভড়কে যায়। গায়ে ওড়নাও নেই, বিড়বিড় করে বলে, তো কি হয়েছে? এখানে তো কেউ নাই, গায়ে ওড়না দিয়ে থাকতে হবে কেন? বাসায় আমি তো এভাবেই থাকি, টিভিতে দেখায় কেমন ড্রেস পরে থাকে নায়িকারা, আর আমি ওড়না পরি নাই, সেজন্য এত কিছু। আগে অবিবাহিত ছিলে, কিন্তু এখন তুমি বিবাহিত। তখন বাসায় তোমার ভাই আর বাবা ছাড়া কেউ থাকতো না, কাজের লোকরা সব মেয়ে মানুষ, আর এখানে তুমি ছাড়া একটা পুরুষ মানুষ আছে। তো আসলেই তো জামাই হই, কিন্তু সেই অধিকার তো পাইনি। যদি পেতাম তাহলে জামা না পরে থাকলেও কিছু বলতাম না। অসভ্য। অসভ্য কাকে বলে বুঝিয়ে দিব নাকি? এত কথা না বলে যাও, গোসল করে রেডি হও, আমি তোমাকে গাড়িতে উঠিয়ে দিয়ে হসপিটালে যাব। যাচ্ছি, এখানে থাকার ইচ্ছে নাই আমার। বাসায় যাওয়ার পর আর আসবো না, যাও। মেয়ে মানুষের এত রক্ত গরম কেন? মেয়ে মানুষকে সবসময় ঠান্ডা থাকতে হয়, বুঝলে? না হলে তারা সংসার করতে পারে না। মেয়েরা সব সময় কেন চুপ থাকবে বলবা? ভুল না করেও ক্ষমা চাইতে হয়। আমরা মেয়েরা কি এত সস্তা? জানি না,
আহানাব বিরক্ত হয়ে আর কিছু বলে না। রুমাইসা গোসল সেরে খাবার খায়, তারপর আহানাবের দিকে তাকিয়ে থাকে। আহানাব বুঝতে পারে রুমাইসা কিছু বলবে, সেই জন্য সে বলে, কি বলবা বলো? আমাকে এত দেখতে হবে না। চোখ দিয়ে কি গিলে খাবা? এইভাবে নজর লাগালে আর কেউ তাকাবে না। সব সময় তোমার এইসব না বললে হয় না? ভাইয়ার চিকিৎসা করার জন্য এত টাকা খরচ হয়েছে। কেন? বলো কত? বর্তমান সব মিলিয়ে 30,000 খরচ হয়েছে। আরও থাকবে, খরচ হবে, কারণ বেড ভাড়া তো দিতে হবে। তাছাড়া ডাক্তার দেখছে, রক্ত দিতে হচ্ছে। রক্ত ফ্রি দেয় না কেউ। একটা প্যাক 1,500 টাকা নিচ্ছে। খুব তো বলছিলে ভাইয়া নাকি গুরুতর আঘাত পায়নি, এখন 15 দিনেও তো বেড থেকে উঠতে পারবে না। সব মিলিয়ে কত টাকা লাগতে পারে? 50,000-এর মতো লাগবে। 7 দিন পর বাসায় নিয়ে আসবো ওকে। আচ্ছা। রুমাইসা রেডি হয়ে নেয়, বাইরে গিয়ে দাঁড়িয়ে থাকে। সেটা দেখে আহানাব বলে, ট্রেনে যাবা নাকি বাসে? গাড়িতে যাব। এতখানি রাস্তা আমি বাস ট্রেন কিছু দিয়ে যেতে পারবো না। এই তো গাড়ি আসছে। ভাইয়ার খেয়াল রেখো, আসি আমি। সাবধানে, কিছুর প্রয়োজন হলে ফোন দিও, আর পৌঁছে জানিয়ে দিও কি হয় না হয়, সবটা জানিও। আনাফ, আমাকে একটা কিস করবা? রুমাইসার কথা শুনে আহানাব কেসে ওঠে। মেয়েটা কি আবদার করছে ওর থেকে? মানে রুমাইসা কি ঠিক আছে? আহানাব অবাক হয়ে বলে, কি বললে আবার বলো তো? বললাম আহনাফ, আমাকে একটা কিস করবা? কিস বোঝো না? চুমু দিবে কি একটা? কোথায়? আহানাবের এমন কথাই রুমাইসা রেগে যায়। কোথায় সেটাও বলতে হবে নাকি? আমার মাথায়। আজব তো, কোথায় সেটা বলতে হবে না নাকি? নয়তো আমি আবার ঠোঁটেও দিতে। অসভ্য। আমি গেলাম, ভালো থেকো, বেঁচে থাকলে কথা হবে। রুমাইসা রেগে চিল্লিয়ে বলে। রুমাইসা যেতে চাইলে আহানাব নিজের দিকে টেনে আনে, তারপর কানে ফিসফিস করে বলে, এত রাগ ভালো না বউজান। হুট করে এমন একটা আবদার করে বসলে, সেজন্য আমি কিছুটা চমকে গেছি, বুঝলে? চলো, তোমার ভাবনা সত্যি হোক। প্রয়োজন নেই। এই নাও, এখানে 50,000 টাকা আছে। ভাইয়ের জন্য খরচ করছিলাম, সেটা দিয়ে দিলাম। আর টাকা লাগলে আমাকে বলিও। রাস্তায় মানুষ আছে, ছাড়ো আমাকে। আহনাব কপালে একটা কিস করে ছেড়ে দেয়। টাকাটা নিয়ে নেয় কিছু না বলে, কারণ সে নিজেও অন্যের থেকে টাকা ধার নিয়েছিল। আহনাব ফোন বের করে মুন্নির কাছে ফোন দেয়। মুন্নি, বিকেল 5টার সময় দেখা করো। আগে যেখানে দেখা করতাম সেখানেই দেখা করব। একা আসবা, কাউকে নিয়ে আসার প্রয়োজন নাই। আহনাব বেশি কথা না বলে ফোনটা রেখে দেয়। একবার রুমাইসার গাড়ির দিকে লক্ষ্য করে, চোখের পলকেই অনেকটা পথ চলে গেছে। আহনাব একটা দীর্ঘশ্বাস ফেলে। সে কি করবে বুঝতে পারছে না। 3 বছরের ভালোবাসা তাকে কিভাবে ঠকাবে। আর একদিকে রুমাইসা রাহুলের বোন। রুমাইসাকে ডিভোর্স দিলে মেয়েটা একটা পদবি পাবে, ডিভোর্সি, যা সমাজে ঘৃণ্য কাজ। সবাই ভাবে যারা ডিভোর্সি তারা খারাপ। আহনাব হসপিটালে ফোন দিয়ে কিছুক্ষণ কথা বলে, তারপর ঘুমের মেডিসিন নিয়ে ঘুমানোর জন্য বিছানায় যায়। এই সময় মাথা গরম করলে চলবে না, একটু ঘুমানো প্রয়োজন। উফ, কেন যে না বুঝে বিয়ে করেছিলাম। আচ্ছা, আমি রুমাইশাকে বুঝিয়ে ডিভোর্স দিব নাকি মুন্নিকে ছেড়ে দিব? আহনাব কেঁদে ওঠে। তার কিছু ভালো লাগছে না। সিদ্ধান্ত নিতে গিয়ে সবসময় ভুল করে সে। হুটহাট সিদ্ধান্ত নিয়ে বসে। মা বাবার সাথে কথা না বললে সে থাকতে পারে না। সব তোমার জন্য, সব তোমার জন্য। তোমাকে বিয়ে না করলে আমি মা বাবার সাথে ভালো থাকতাম। কেন তোমাকে বিয়ে করতে গেলাম? আল্লাহ, একটা পথ দেখাও। আহনাব বিছানায় গা এলিয়ে দেয়। কিছুক্ষণের মধ্যে ঘুমিয়ে পড়ে সে। এদিকে আহনাব ঘুম থেকে উঠতে পারে না দেখে আজ দেখাও করতে পারে না। রাত 8টার সময় ঘুম ভেঙে যায় তার। ফ্রেশ হয়ে রাহুলের কাছে যায়। শ্বশুরবাড়ি থেকে একটু ঘুরে আসি। আনাফ নিশ্চয়ই মা বাবার জন্য কষ্ট পাচ্ছে। সম্পর্ক এইভাবে শেষ হবে বুঝে উঠতে পারিনি হয়তো। আচ্ছা, আমাদের তো টাকা পয়সার অভাব নাই। বুঝিয়ে বললে কি আহনাফের মা বাবা আমাকে মেনে নিবে না? সন্ধ্যে 7টায় সময় আহনাবদের বাসার সামনে এসে গাড়ি থামায়। এখান থেকে তাদের বাসায় যেতে 30 মিনিটের মতো সময় লাগবে। ড্রাইভারকে টাকা দিয়ে আহনাবদের বাসার গেট নক করে। 2তলা বাড়ি তাদের, যেখানে রুমাইসাদের বাসাও 2তলা। কিন্তু যে দেখবে সে চোখ ফেরাতে পারবে না। বিশাল জায়গা নিয়ে তাদের বাড়ি বানানো হয়েছে। বেশ কিছুক্ষণ পর একটা মেয়ে এসে দরজা খুলে দেয়। সামনে রুমাইসাকে দেখে বলে, কি চাই এখানে? আপু, আগে ভেতরে আসি নাকি বাইরে দাঁড় করিয়ে সব শুনবেন? ও হ্যাঁ, আসো, ভেতরে আসো। আব্বুর কাছে এসেছো কি? আব্বু তো বাসায় নেই। না, সবার সাথে একটু কথা বলবো। আপনি আমাকে হয়তো চিনবেন না, কিন্তু আপনার বাবা মা আমাকে চিনবে। আরোহী, কে আসছে মা? একটা মেয়ে আম্মু, তোমার কাছে কি নাকি দরকার আছে।
এইদিকে আসো, চিনো নাকি দেখো। এই মেয়ে, আসো ভেতরে এসে আগে বসো। তুমি? আহনাব কোথায়? আবার কেন আসছো এই বাড়িতে? আমি না তোমাদের বারণ করেছি এই বাড়িতে আর কখনো আসবে না? তোমাদের দুজনের মুখ আমি দেখতে চাই না আর। মালিয়া খান বসার ঘরে আসার সময় রুমাইসাকে দেখে কথাটা বলে। রুমাইসাকে দেখে অনেকটা রেগে যান তিনি। একে তো নিজের পছন্দ করা মেয়ের সাথে বিয়ে দিতে পারেন নাই, তার উপর ছেলে তার হাঁটুর বয়সের মেয়েকে বিয়ে করছে। আরোহী মায়ের রাগ দেখে বলে, আম্মু, মেয়েটা কে? তুমি চেনো নাকি? চিনবো না কেন? কোনো ফকিন্নির মেয়ে দেখ না আমার ছেলের গলায় ঝুলে পড়েছে। সুন্দর ছেলে দেখলেই এদের লোভ জাগে। মানে? ও রুমাইসা? ভাইয়া এমন একটা পিচ্ছি মেয়েকে বিয়ে করেছে? এই মেয়ে, কথা বলছো না কেন? এখানে কি জন্য আসছো? লজ্জা করে না এখানে আসতে? আমাকে মাফ করবেন আন্টি, আপনার ছেলে আপনাদের জন্য মন খারাপ করে থাকে, কষ্ট পান উনি। হয়তো আপনাদের খুব ভালোবাসে, তাই দয়া করে ওনার সাথে কথা বলুন। এই জন্য তুমি আমাদের বাসায় আসছো? যে ছেলেকে এত কষ্ট করে মানুষ করলাম সেই ছেলে আমাদের না জানিয়ে তোমার মতো একটা মেয়েকে বিয়ে করলো? আপনি রাগ করবেন না দয়া করে। আসলে আমাদের বিয়েটা স্বাভাবিক বিয়ে ছিল না, হুট করে এমনটা হয়ে গেছিল। এই বাড়ি থেকে বেরিয়ে যাও, তোমার মুখ দেখার বিন্দুমাত্র ইচ্ছে আমার নেই। আচ্ছা আগে আমার কথা শুনেন দয়া করে। আচ্ছা আমি কোন দিকে কমতি আপনার ছেলের জন্য বলেন? আমি কি আপনার ছেলের বউ হওয়ার যোগ্য না? দেখো রুমাইসা, তুমি ভাইয়া থেকে অনেক ছোট। আমাদের ফ্যামিলির কেউ এত কম বয়সের মেয়েদের বিয়ে করে না। তাছাড়া আম্মুর সময় কম বয়সের মেয়েদের বিয়ে হতো, তাও আম্মু ইন্টার শেষ করে বিয়ে করেছে। তো আপু, আপনি কি বলতে চাচ্ছেন? শোনেন, পড়াশোনা আমি ছেড়ে দেইনি, পড়াশোনা চালিয়ে যাচ্ছি, ওকে? আর বিয়ে তো হয়েছে, তাহলে রাগ করে থাকার কি আছে? তো যাও সংসার করো, এখানে কি করছো? জামাইয়ের অনুমতি নিয়ে আসছে তো? দয়া করেন মা, আপনার ছেলে আপনাদের জন্য কষ্ট পায়, সেজন্য আমার এখানে আসা, নয়তো আসতাম না। এসব অপমান হওয়ার ইচ্ছে আমার নেই। বাহ, এইটুকু মেয়ে দেখি ভালোই পটর পটর করতে পারো। ভাইয়া যে তোমাকে কি দেখে বিয়ে করেছিল? আর শোনো, ভাইয়া তোমাকে পছন্দ করে না, ভাইয়া জিএফ আছে। মালিয়া খান মেয়ের দিকে তাকায়। আহনাব রিলেশন করত, তাহলে এই মেয়েকে কেন বিয়ে করলো? এটাই সুযোগ এই মেয়েকে তাড়িয়ে দেওয়া। সেই ভেবেই বলে ওঠে, আচ্ছা তুমি কি চাও? আমরা আহনাবের সাথে সব সম্পর্ক ঠিক করে নিই? হ্যাঁ আন্টি, আমি তো এটাই চাই। এই 2টা দিন আপনার ছেলে শান্তিতে ঘুমাতে পারে নাই, আপনাদের জন্য মন খারাপ করে বসে থাকে। দেখো, আমাকে তো আহনাব ভালোবাসে না, আর আহনাবের নাকি রিলেশন আছে। তো তুমি আহনাবকে ছেড়ে দাও। রুমাইসা চমকে ওঠে। এই মহিলা কি বলে? ছেড়ে দেওয়ার জন্য বিয়ে করছে নাকি? যতই হোক সে তো আহনাবকে ভালো আর কিছু ভাবতে পারে না সে। তার আগেই মালিহা খান কিছুটা জোরালো কণ্ঠে বলে ওঠে, তুমি যতদিন আহনাবের সাথে থাকবে ততদিন আমরা আহনাবকে এই বাড়িতে ঢুকতে দিব না। আর ওকে বলে দিও আমরা মরে গেলেও এই বাড়িতে পা যেন না রাখে। আন্টি এসব কি বলছেন? এমন করবেন না প্লিজ, এসব বলবেন না। আচ্ছা আপনি কি চান তাই হবে, তবু আনাফের সাথে এমন করেন না। তাহলে ওকে ডিভোর্স দিয়ে দাও, আর তারপর থেকে আহনাবের সাথে আমাদের সম্পর্ক আগের মতো হবে। আর হ্যাঁ, এটা যেন আহনাব না জানে, তাহলে কিন্তু ভালো হবে না। আমি একজন শিক্ষিকা, তবু আপনি এসব বলছেন? শুনেছিলাম আপনারা অনেক ভালো মনের মানুষ, কিন্তু ভালো না খারাপ সেটা ফ্যামিলি প্রবলেমের সময় বোঝা যায়। তোমাকে এত কথা কেউ বলতে বলেছে নাকি? আমার ছেলের যোগ্য বউ হতে পারবা তুমি? আমি একজন ডাক্তার বউ নিব, শুনে রাখো। আন্টি যোগ্যতার কথা বলবেন না, টাকা পয়সা আমাদের কম নাই। আপনি বিজনেসম্যান রায়হান চৌধুরীকে চেনেন? আমি ওনার মেয়ে। এসব টাকা পয়সা আমার হাতের মোয়া। হঠাৎ রুমাইসার গালে একটা চর বসিয়ে দেয় মালিহা খান। রাগে ওনার চোখ লাল হয়ে আছে। রায়হান চৌধুরী এই নামটা সে সহ্য করতে পারে না, আর নামের আসল মালিকের মেয়ে রুমাইসা, তাকে কিভাবে সহ্য করবে? মালিয়া খান রুমাইসাকে বাড়ির দরজায় টেনে আনে, তারপর ধাক্কা দিয়ে বের করে দেয়, আর দরজা লাগিয়ে দেওয়ার আগে বলে, তোমার বড়লোক বাবাকে বলো মালিয়া নামের কাউকে চেনে নাকি, তাহলে বুঝবে তুমি আমার বাড়ির বউ হতে পারবে নাকি। ভুলেও এই বাড়িতে পা রাখার চেষ্টা করবে না। আমার ছেলে যদি তোমার জন্য মরেও যায় তবুও তোমাকে আমি এই বাড়িতে উঠাবো না। রুমাইসা থতমত খেয়ে যায়। হুট করে এমন ব্যবহার সে আশা করে নাই, তবে এতটুকু বুঝতে পারে তার বাবাই আর এই মালিয়া খানের একটা সম্পর্ক আছে। রুমাইসা ঘড়ির দিকে তাকিয়ে দেখে, সময় এখন রাত 8:30। সেই কখন থেকেও বাহিরে বসে আছে, বাসায় যেতে ইচ্ছে করছে না। এই মেয়ে, এখানে বসে আছো কেন? আমি বললাম না এই বাড়ির আশেপাশে তোমাকে যেন না দেখি।
মালিহা বাড়ির বাহিরে একটু বের হয়েছিল, তখন দেখে রুমাইসা একটা গাছের নিচে বসে আছে। রুমাইসা বসা থেকে দাঁড়িয়ে যায়। না, এমনি বাসা যেতে ইচ্ছে করছে না, সেজন্য। কি ব্যাপার, বউ বানিয়ে নেওয়ার জন্য আসলেন নাকি? রুমাইসা, শোনো মেয়ে, তোমাকে আমি কখনো এই বাড়ির বউ বানাতে পারবো না। তুমি আমার শর্তে রাজি হও, আমি এখনই আমার ছেলের সঙ্গে যোগাযোগ করব। আর আপনার ছেলে যদি আমাকে চায়? তাহলে অসুবিধা নাই আমার, কিন্তু এই বাড়ির মুখ তোমরা চোখে দেখবে না। তবে সত্যি কথা বলি, যদি আহানাব তোমার সাথে সংসার করে তাহলে নিজেকে শেষ করে দিব। দায়ী থাকবে তুমি আর তোমার বাবা। রুমাইসা অবাক হয়ে যায়, এখানে ওর বাবাকে টানছে কেন? রুমাইসা অনেক কিছু বুঝে ধীর কণ্ঠে বলে, আপনি আপনার ছেলেকে মেনে নেন, আগের মতো কথা বলেন। আমি আপনার ছেলের জীবন থেকে আজ থেকে এই মুহূর্ত থেকে সরে গেলাম, আর কখনো স্বামী হিসেবে আহনাফ ভাইয়াকে মানবো না। গুড গার্ল, বাবার মতো একরোগা হওনি। দয়া করি ভালো কিছু করো, কিন্তু অভিশাপ দিলাম, আমার ছেলেকে কখনো পাবে না। ভাগ্য আমার মা বেঁচে নাই, ভালো হয়েছে। নয়তো মা এভাবে কাউকে অভিশাপ দিলে কষ্ট হতো আমার। মা নাই, তাই ভাবতাম মা অনেক ভালো হয়, আদর স্নেহ করে, কিন্তু আজ জানলাম সৎ মায়ের মতো সৎ মা। রুমাইসা কথাটা বলে কেঁদে দেয়। একজন মা এভাবে অভিশাপ দেয় সেটা তার জানা ছিল না। তার জন্মের সময় তার মা মারা গেছে, আর মায়ের বান্ধবীকে বাবাই বিয়ে করছে। কিন্তু যখন নিজের যমজ ছেলে মেয়ে হলো, তখন থেকে তাদের সহ্য করতে পারে না। মালিহা খান কিছুটা চমকে ওঠে, রুমাইসার মা মারা গেছে? তোমার মা বেঁচে নেই? এসব আপনার না জানলেও চলবে, তবে জানি না আমার বাবাইয়ের উপর আপনার এত রাগ কেন। কিন্তু একটা কথা জেনে রাখুন, আমার বাবাই মৃত্যুর সাথী, ওনার মরা বাঁচা সবটা আল্লাহর হাতে। এমনটাই হওয়ার কথা, তো আগে না হয়ে এখন হয়েছে। আমার ছেলে থেকে দূরে থেকো, আর কিছু বলবো না। রুমাইসা মাথা নাড়িয়ে বোঝায় আচ্ছা। রুমাইসার সামনেই মালিয়া খান আহনাপের কাছে ফোন দেয়। আহনাপ মায়ের ফোন পেয়ে তাড়াতাড়ি ফোনটা রিসিভ করে। কেমন আছিস বাবা? বৌমা কেমন আছে? বৌমাকে নিয়ে বাসায় আসিস। সেদিন তোর বাবা রেগেছিল, সেই জন্য এমন ব্যবহার করছে। জানিস তো তোর বাবা কতটা রাগী? অনেক ভালো আছি মম, তোমার সাথে কথা হওয়ার পর ভালো না থেকে কি থাকা যায়? আচ্ছা মম, আমার এখন ছুটি নাই, 10-12 দিন পর যাব। তোমার বৌমাও এখন এখানে নাই, ও একটু কাজে বাসায় গেছে। আচ্ছা বাবা, তাহলে তখনই আসিস, বাবার কাছে ফোন দিয়ে কথা বলিস। আচ্ছা মম। আরোহী কেমন আছে? ভালো আছে সবাই। আরো কিছুক্ষণ কথা বলে মালিয়া খান ফোনটা কেটে দেয়। তারপর রুমাইসার দিকে তাকিয়ে বলে, টাকা দিয়ে সবকিছু হয় না মেয়ে। টাকার উপর শুয়ে না থেকে মানুষকে বিলিয়ে দাও, দেখবা তোমাদের জন্য মানুষ দোয়া করবে। টাকার বড়াই দেখালে তো খুব। তো তোমার বাবা নাকি মৃত্যুর সাথে, তাহলে বাঁচিয়ে তোলো। শুনুন, অনেকক্ষণ থেকে আপনার এসব কথা শুনছি। আমাদের যে টাকা আছে, যত দান করা প্রয়োজন তার থেকে বেশি দান করি আমরা। আর এখানে যে স্কুল আছে, এটা আমাদের জায়গা। মানুষকে জানিয়ে দান করাকে দান বলে না, ওইটা মানুষ দেখানো বলে। রাগ লাগে? একটা সময় আমি কাঁদছিলাম। আসল কথায় আসি, তুমি আহনাবকে জানিয়ে দাও তুমি তাকে চাও না, তার সাথে তোমার সব সম্পর্ক শেষ। তুমি বলবা যে আহনাব তুমি আমার থেকে নিচু ফ্যামিলি, আমাকে চালানোর ক্ষমতা তোমার নাই। আপনি কি আমাকে আহনাফের কাছে খারাপ বানাতে চাচ্ছেন? আমি যা বলছি শুনবা নাকি মৃত্যু? রুমাইসা বুঝে নেয় মহিলাটা তার উপর ক্ষিপ্ত, সেই জন্য কিছু না বলে জোরে একটা শ্বাস ফেলে। তারপর হাঁটতে থাকে বাড়ির পথে। প্রায় 9টার পর সে বাড়িতে যায়, গিয়ে দেখে মানুষের ভিড় লেগে গেছে। ভুরু কুঁচকে ফেলে রুমাইসা। আজ কি বাড়িতে কোনো অনুষ্ঠান নাকি? কিছু বুঝতে পারছে না। রাত 9টার সময় বাড়িতে এত মানুষ কেন? আপু, বাবা। কি হয়েছে ভাই, তুই এভাবে কান্না করছিস কেন? আর বাড়িতে এত মানুষ কেন? আজকে অনুষ্ঠান নাকি? আর অনুষ্ঠান হলে তুই কাঁদবি কেন? আপু, বাবা নেই, বাবা মারা গেছে আপু। রুমাইসা গেটে দাঁড়িয়েছিল, তখন পারভেজ দৌড়ে আসে রুমাইসার কাছে। পারভেজ রুমাইসার সৎ মায়ের ছেলে। পারভেজের কথা শুনে রুমাইসা দৌড়ে বাবার রুমে যায়। বাবাই? রুমাইসা ডুকরে কেঁদে ওঠে, কাঁদতে কাঁদতে ছটফট করা শুরু করে দেয়। বাবার লাশ জড়িয়ে ধরে চিৎকার দিয়ে ওঠে, বাবাই, ও বাবাই, কথা বলো না প্লিজ। বাবাই, ও বাবাই, ওঠো না। তুমি কি তোমার মার উপর রাগ করে থাকতে পারো? বাবাই, কথা বলো প্লিজ। ও বাবাই, ওঠো, তোমার মা তো কান্না করছে। বাবাই, ও বাবাই, আমি কিন্তু তোমার সাথে আর কথা বলবো না। আপু, বাবার কথা বলবে না আপু, বাবাই তো আল্লাহর কাছে চলে গেছে। আপু, বাবাইকে এভাবে ঝাঁকুনি দিস না, বাবাই কষ্ট পাবে আপু। আহারে
মেয়েটার জীবনে এমন হতে হলো, জন্মের পর থেকে মাকে কাছে পায়নি, এখন আবার বাবাকে হারিয়ে ফেললো। হ্যাঁ রে, সৎ মাই নাকি অত্যাচার করতো, এখন তো বাপটাও মরে গেল, এখন তো দেখা যাবে বাড়িতে জায়গা হবে না মাইয়াটার। চারিদিকে বিভিন্ন কথা উঠতে থাকে। কেউ কেউ রুমাইসার কান্না দেখে তারাও কান্না করে দেয়। কিছুক্ষণ পর কয়েকজন ছেলে আসে। লাশ নিয়ে যাবে বুঝতে পেরে রুমাইসা বাবাকে শক্ত করে জড়িয়ে ধরে বলে, না, আমার বাবাই কোথাও যাবে না। আমার বাবাই ঘুমিয়ে আছে। বাবাই তার মায়ের উপর অভিমান করছে। আমার বাবাই আমাকে ছেড়ে যেতে পারে না। ও বাবাই, কথা বলছো না কেন? বাবাই দেখো না, তোমার এই বদমাইশ লোকগুলো নিতে আসছে তোমাকে। আপু, পারভেজ চিৎকার দিয়ে ওঠে। রুমাইসা বেড থেকে পড়ে যায়। কয়েকজন মহিলা এগিয়ে আসে, রুমাইসাকে একটা বিছানায় শুইয়ে দেয়। মেয়েটা সেন্সলেস হয়ে পড়েছে। রুমাইসার বাবা মারা গেছে সেই দুপুরে, অথচ রাহুল বা রুমাইসা কাউকে এই খবর দেওয়া হয়নি। হুইল চেয়ারে উনি চলাফেরা করত। প্রায় বছর দুয়েক আগে অ্যাক্সিডেন্ট করে পঙ্গু হয়ে বিছানায় পড়েছিলেন। হাঁটা চলা করতে পারতেন না তিনি, কিন্তু কথা বলা, নিজ হাতে খাওয়া সব করতে পারতেন। বাবাই, আমি বাবাইয়ের কাছে যাব। বাবাই, তুমি আমাকে সাথে নিয়ে নাও। এই স্বার্থপর দুনিয়ায় আমি থাকতে চাই না। এই স্বার্থপর দুনিয়া আমার জন্মের সময় মাম্মামকে ছিনিয়ে নিছে, এখন তোমাকেও নিয়ে গেল বাবাই। ও বাবাই, আমার সাথে কেন এমন হয়? প্রায় 1 ঘন্টা পর রুমাইসার সেন্স ফিরে আসে, আর সাথে সাথে আবারও কাঁদতে কাঁদতে হিচকি তুলে ফেলে। মাথার চুল খামচে পাগলের মতো আচরণ করে। বাবাইকে মাটি দেওয়া হয়েছে, অথচ রাহুলকে শেষবারের মতো বাবাইকে দেখাতে পারল না। রুমাইসা নিজেও ফোন করে জানাতে পারল না। যেখানে রুমাইসার বাবাকে কবর দেওয়া হয়েছে সেখানে গিয়ে মাটি আঁচড়াতে থাকে আর কাঁদতে কাঁদতে বলে, বাবাই, তুমি তো আমাকে প্রমিস করেছিলে আমাকে ছেড়ে কখনো যাবে না, তাহলে আজ কেন তোমার কথা রাখতে পারলে না বাবাই? তোমরা আমাকে কেউ ভালোবাসো না বাবাই, কেউ না। আরও 1 ঘন্টা সময় কেটে যায়। কেউ রুমাইসাকে কবরস্থান থেকে সরাতে পারে না। আস্তে আস্তে সবাই চলে যায়, শুধু থেকে যায় পারভেজ। পারভেজ রুমাইসার কাঁধে হাত দিয়ে মাটিতে বসে জড়িয়ে ধরে রুমাইসাকে। আপু, এভাবে কাঁদিস না, তুই তো অসুস্থ হয়ে পড়বি। আমার ফোন মা কেড়ে নিয়েছিল আপু, সেজন্য আমি কাউকে জানাতে পারি নাই, আমাকে ক্ষমা করে দে আপু। এই পৃথিবীর কোনো মানুষ ভালো না, সবাই স্বার্থপর। নিজেরা নিজেদের সুখের ঠিকানা খুঁজে নেয়, বাকিদের দিয়ে যায় বুক ভরা যন্ত্রণা। একটা বার তারা ভাবে না তাকে যারা ভালোবাসে তারা তাকে ছাড়া কিভাবে বাঁচবে। আপু, এসব বলতে নেই। বাবা কি ইচ্ছে করে মারা গেছে বল? আল্লাহ তো বাবাইকে নিয়ে গেছে। এভাবে ভেঙে পড়িস না, ভাই যদি জানে তাহলে কি হবে ভেবে দেখ। বারবার ফোন বাজায়। পারভেজ রুমাইসাকে ধাক্কা দেয়। রুমাইসা ঢলে তার গায়েই পড়ে যায়। আবারও সেন্স হারিয়ে ফেলেছে। পারভেজ রুমাইসাকে কোলে নিয়ে রুমে যায়। বিছানায় শুয়ে দিয়ে সোফায় নিজেও গা এলিয়ে দেয়। তারও তো খুব কান্না পাচ্ছে। ছেলে মানুষের কান্না করতে নেই কেন? কেন তারা কান্না করে কষ্টগুলোকে হালকা করতে পারে না? বাবাই, তুমি আপুকে ছেড়ে চলে গেলে কেন? আপুর তো তুমি আর ভাই ছাড়া কেউ নেই। মামুনি তো আপুকে কষ্ট দেয়। আপু এখন তোমাকে ছাড়া কিভাবে থাকবে? আবারও ফোনের রিংটন শুনতে পায় পারভেজ। রুমাইসার পকেটে ফোন আছে। পারভেজ ফোনটা বের করে নম্বর দেখে রিসিভ করে। এই মেয়ে, তোমার কি সমস্যা? হ্যাঁ, প্রায় 100 বার ফোন করছি। ফোন ব্যবহার করো কিসের জন্য? যদি সময় মতো ফোন রিসিভ না করতে পারো। আমি পারভেজ, রুমাইসা আপুর ছোট ভাই। কিন্তু আপনি কে ভাইয়া? হাই রে, ফোনটা রিসিভ হলো, তাও আবার শালাবাবু রিসিভ করলো। আমি আহানাব, তোমার রাহুল ভাইয়ার বন্ধু। তোমার আপু কই? রাত 12টা থেকে 13টা বাজতে চললো, তো তোমার আপু কি বেঁচে আছে? তোমার রাহুল ভাইয়া নাকি ফোনে পাইনি ওকে? আপু ঘুমাইছে, সকালে আপুর ঘুম ভাঙলে আপনি কথা বলে নেন। আর ভাইয়া, রাহুল ভাইয়া কেমন আছে? তোমরা মারার চেষ্টা করে আবার শুনতে চাচ্ছ কেমন আছে? আচ্ছা, রাহুল তো অফিসে কাজ করতো, তাহলে কেন মারার চেষ্টা করলে তোমরা? ও তো বসে বসে খেত না। আমি না, মামুনি মারতে চাইছিল। আমি তো আপনাকে আগে ফোন দিয়ে জানিয়ে দিয়েছিলাম। ভাবছিলাম যে আপনি রাহুল ভাইকে ফোন করে সাবধান করবেন, কিন্তু না, আপনি তা না করে এমনি চলে আসছিলেন। ও, তার মানে তুমি ফোন করছিলা? কিন্তু তুমি তো সেটা রাহুলকেও বলতে পারতে। যদি বলতে ভাইয়া মা তোমাকে মেরে ফেলতে চায়, তাহলে তো হয়ে যেত। ভাইয়াকে বলেছিলাম, ভাইয়া মজা ভাবে উড়িয়ে দেয়। আমি কি করব? ভাইয়া বলে সৎ হোক, মা তো, তাই আপনাকে জানিয়ে দিয়েছিলাম। রুমাইশা আপু মরার মতো ঘুমিয়ে দিল।
তাই আপুকে বলতে পারে নাই। তাছাড়া মেয়েদের রুমে অনুমতি ছাড়া প্রবেশ করা নিষেধ আমাদের। বাহ ভালো, এসব বাদ দাও। তুমি এত রাতে রুমাইশার রুমে কি করছো? বাবা, পারভেজ বলতে গিয়েও থেকে যায়, ভাবে এখন না বলাই উচিত। রাহুল ভাইয়া তো অসুস্থ, বাবাইয়ের মৃত্যুর খবর পেলে আরো অসুস্থ হয়ে পড়বে। সেই ভেবে আর কথা না বলে ফোনটা রেখে দেয়। তা তোমার ফোনের কথা মনে হয়েছে শেষমেশ? আমি ভাবছিলাম আমার সাথে সাথে তুমি ফোনের কথা ভুলে গেছো। সকাল 9টার সময় রুমাইসার ঘুম ভেঙে যায়। রাতে পারভেজ ঘুমের একটা ইঞ্জেকশন দিয়ে রাখছিল। রুমাইসা একবার সোফায় চোখ বুলায়। পারভেজ এলোমেলো হয়ে শুয়ে আছে। ফোন চেক করার পর দেখে রাহুল আহানাব অনেকবার ফোন করছে। ভাইয়ার সাথে হালকা কথা বলে আহানাবকে ফোন দেয়। না, মনে পড়ে নাই। কাউকে কি মনে পড়া খুব দরকার নাকি? আপনাকে কিছু কথা বলার ছিল ভাইয়া। বলো। আমি ডিভোর্স চাই। আমার থেকে আপনি 10 বছরের বড়, আপনাকে স্বামী হিসেবে মেনে নিতে পারবো না আমি। তাছাড়া আপনার জিএফ আছে সেটা আমি জানি, আর আমাকে আমার মতো ভালো রাখার ক্ষমতা আপনার নাই। আমি যেইভাবে চলাফেরা করি তা আপনি দিতে পারবেন না। কি বলছো? ভেবে দেখছো? পাগল হয়েছো নাকি তুমি? একটা কথাও না। সকাল সকাল কি নেশা করছো? মা বাবা আমাদের সম্পর্ক মেনে নিছে। ভালো, বাট সরি ভাইয়া, আমি আপনার সাথে সম্পর্ক রাখতে পারলাম না। আমি ঢাকায় গিয়ে ভাইয়াকে আমার কাছে নিয়ে আসব। তুমি ভেবে বলছো? আহানাব আর কিছু বলল না, ফোনটা কেটে দেয়। তারপর ধীর কণ্ঠে বলে, যাক, ভালোই হলো। নিজে থেকেই তো সরে গেল, আমি তো বাধ্য করি নাই। মুন্নির সাথে সম্পর্ক ঠিক করতে হবে, যতই হোক সে আমার প্রথম ভালোবাসা। আর তাছাড়া রুমাইশার সাথে মিথ্যা ভালো থাকার অভিনয় আর চালিয়ে যেতে হবে না। এসব ন্যাকামি করে তা সহ্য করা লাগবে না। ওরে নাকি কিস করো, হ্যান ত্যান, অসহ্য সব রাহুলের জন্য। এর জবাব আমি দিব একদিন। কিছু একটা ভেবে আহানাব আবার ফোন দেয়। রুমাইসার বাবাইয়ের কথা মনে পড়তে কান্না করে দেয়। বাবাই মারা গেছে, আর এখানেও আহানাবের সাথে ডিভোর্সে নিয়ে কথা বলছে। এসব এখন বলতে কার বা ভালো লাগে, কিন্তু আর কথা বাড়াতে চায় না বলেই সে সকাল সকাল কথাটা জানিয়ে দেয়। ফোনের শব্দে বিরক্ত হয়ে চোখের পানি মুছে ফোনটা রিসিভ করে। কি হয়েছে? কি সমস্যা? নাম্বার কি ব্লক লিস্টে ফেলাতে হবে নাকি? আমাকে আর বিরক্ত করবেন না। আমার টাকা নেই সেজন্য আমাকে ছেড়ে যাচ্ছ রুমাইশা? আসলে মেয়েরা টাকার লোভী হয়। মা ঠিকই বলছে, জীবনে কিছু করতে হলে আগে প্রচুর টাকা কামাতে হবে। আহনাফ, আপনি হয়তো জানেন না, মানুষ অনেক স্বার্থপর, তারা নিজের ভালোর জন্য সব করতে পারে। আমি না হয় আমার ভালোর জন্য আপনাকে ছেড়ে দিলাম। তাছাড়া আপনার তো জিএফ আছে, সেটা আমি জানি। তোমার জন্য আমি মুন্নির সাথে সম্পর্ক শেষ করার সিদ্ধান্ত নিচ্ছি। আর তুমি? যাক, ভালো হয়েছে, নিজের আসল রূপ দেখিয়ে দিছো। ভালো থেকেও, আর জ্বালাবো না। তাহলে আমাকে কিভাবে ভালোবাসতেন? আপনি তো মুন্নি আপুকে ভালোবাসেন, তাই প্লিজ একসাথে 2 নৌকায় পা দেওয়ার চেষ্টা করবেন না। ভালোবাসার মর্যাদা দিতে শিখেন। রুমাইসার সব বিরক্ত লাগছে, লাইন কেটে ফোনটা অফ করে দেয়। তারপর বাবার কবরের কাছে গিয়ে বেশ কিছুক্ষণ বসে বসে কান্না করে। চোখের পানি মুছে তার সৎ মায়ের সামনে এসে দাঁড়ায়। এইভাবে রুমাইসাকে নিজের সামনে দেখে উনি কিছুটা ভয় পায়। সেটা নিজের মধ্যে চেপে রাখে। কিছু বলবে তার আগেই রুমাইসা চিল্লিয়ে বলে, কি ভাবছেন বাবাকে মেরে ফেলে ওনার সব সম্পত্তি ভোগ করবেন? এটা কখনো হতে দিব না। মাত্র 3টা বছর, এই 3 বছর সুখে থাকেন, তারপর সুখ কি জিনিস খুঁজে পাবেন না। ধ্বংস করব সব আমি। আমাকে এতিম করার জন্য আপনাকে রাস্তা ফকির বানিয়ে দিই। আপু চল, এই খারাপ জায়গায় তোর থাকার দরকার নেই। মা ভালো না, উনি টাকার জন্য সব করতে পারে। আমিও তোর সাথে যাব। আজ থেকে আমি তোদের সাথে থাকবো। আর মামনি, আমি এই 5 লক্ষ টাকা নিয়ে গেলাম, এটা আমার টাকা, তাই এটা নিয়ে কথা শোনাতে আসবে না। পারভিন চৌধুরী হা হয়ে যায়। আজ ছেলেটাও তার বিরুদ্ধে, কিন্তু তাতে কি? উনি তো সব সম্পত্তি পেয়ে গেছে, আর কি লাগে তার? এমনি থেকে ছেলেটার থেকে মেয়েটাকে তিনি বেশি পছন্দ করে। রুমাইসার বাবাইয়ের রুমে গিয়ে প্রয়োজনীয় কিছু জিনিস নেয়। তারপর পারভেজ আর রুমাইসা শেষবারের মতো বাবাইয়ের কবরে গিয়ে দোয়া করে ঢাকার উদ্দেশ্যে পাড়ি জমায়। গাড়ি থেকে নেমে রুমাইসা ছুটে যায় রাহুলের কেবিনে। ভাইয়ার যত কাছাকাছি আসছে ততই তার বাবাইয়ের জন্য খারাপ লাগছে। আকস্মিক রুমাইসার এমন কান্না দেখে রাহুল ভড়কে যায়। হুট করে কোথা থেকে দৌড়ে এসে এমন কান্না শুরু করছে। রাহুল আশেপাশে তাকিয়ে দেখে বাবাইকে নিয়ে আসছে কিনা, সেটা দেখার চেষ্টা করে, কিন্তু কিছু দেখতে পারে না। রুমাইসা ওকে সম্পূর্ণভাবে জড়িয়ে ধরে আছে। আহানাব দুপুরের খাবার খাওয়ানোর জন্য রাহুলের কেবিনে আসে। রুমাইসাকে দেখে একটা হালকা হাসি দেয়। রাহুল রুমাইসার পিঠে হাত বুলিয়ে দেয় আর বলে, কি হয়েছে? এভাবে কান্না করছিস কেন? আমি মারা যাইনি পাগল,
ছাড়, লাগছে তো আমার। দেখি বাবাই যাচ্ছে নাকি।